প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ লাইভে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন লেখক, ব্লগার আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ভাই, নতুন বছরের শুভেচ্ছা জানবেন। নতুন বছরের শুরুতে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন। অনেক ধন্যবাদ আসাদ। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং যারা আমাদের দর্শক আছেন নিয়মিত, যারা নিয়মিত আমাদের বিভিন্ন আলোচনাতে কমেন্ট করেন এবং বিভিন্ন প্রশ্ন করেন, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা নতুন বছরের। আগের বছরটা যেরকমই কাটুক, এই বছরটা আশা করি ভালোই কাটবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আসিফ মহিউদ্দিন ভাইয়ের আম সমালোচনা সম্পর্কে অবগত আছেন। ইসলাম সহ অন্যান্য ধর্মের অনেক, আমি এটাকে কিভাবে বলব, যে খুবই স্মার্ট ভাবে আসিফ মহিউদ্দিন ভাই সমালোচনা করেন এবং এই বিষয়ে তার পারদর্শিতা এবং ধর্মীয় অসারতার বিষয়ে যে আসলে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিনিয়ত আমাদেরকে আলোকিত করছেন আসিফ মহিউদ্দিন ভাই। আজকে আসিফ মহিউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইবো, আমরা ২০২৫ সালে কিভাবে দেখতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে? জানেন, অন্য কোন দেশের সাথে বাংলাদেশের এই মুক্ত চিন্তার যে জায়গাটা রয়েছে সেটা খুবই কঠিন একটা জায়গা। আ ধর্মীয় স্বাধীনতা নেই বললেই চলে। এই দেশেই যারা ধর্মীয় সংখ্যাগুরু রয়েছে মুসলমানরা, তারা মনে করে তাদের ধর্মটা শ্রেষ্ঠ, সেই ধর্মের প্রশংসা করা যাবে, কোনোভাবে সমালোচনা করা যাবে না। এই যে ট্যাবু তাদের, এটা ভেঙে দেওয়ার জন্য আসিফ মহিউদ্দিন ভাইয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমাদেরকে সমৃদ্ধ করছেন। তিনি সংশয়.com এর এডিটর ইন চিফ এবং তার বিভিন্ন ব্লগ লেখার মাধ্যমে এবং আ আ লেখালেখির মাধ্যমে আরকি তিনি আমাদেরকে বেশ আ মুগ্ধ করেছেন, আমাদের সমৃদ্ধ করেছেন। তো আসিফ মহিউদ্দিন ভাই, ১ম এ আপনার কাছে জানতে চাই, এখন সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে, মেজর ডালিম নামে পরিচিত একজন আত্মস্বীকৃত খুনি, তাকে দেখা যাচ্ছে একটি লাইভে এসে কথিত এক সাংবাদিকের সাথে রসালো বিভিন্ন গল্প-কেচ্ছা বলে গেলেন এবং তিনি চেষ্টা করলেন, বা ভাবটা এমন যে তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে শিখতে হবে। তার মানে এই ধরনের ব্যক্তিরা, যারা আত্মস্বীকৃত খুনি, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে খুন করেছে, তার ব্যাপারে আপত্তি থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, যেটা আমাদের শেখ হাসিনার ব্যাপারেও আছে বা আরো অনেকের ব্যাপারে থাকতে পারে। কিন্তু তাকে খুন করা, শুধু তাই নয়, তার পরিবারের সদস্য, এমনকি শিশু রাসেলকে খুন করার মাধ্যমে যে ব্যক্তিরা তাদের মতাদর্শে যেতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, সেই ব্যক্তিরা আবার নির্লজ্জের মতো লাইভে আসে। আমাদের এই দিন দেখতে হলো কেন? এটা তো আসলে গতকাল বোধহয় লাইভটা হয়েছে। আমি ১ম দিকে তো আম আমি আসলে ঘেন্নায় আ মানে দেখব না বলে ভেবেছিলাম। কিন্তু পরে খানিকটা একটু অংশ দেখলাম। যে এটা আসলে জাতি হিসেবে আমরা যে কতটা অসভ্য এবং কতটা ইতর, আ এইটা আসলে মানে বারবার এই জিনিসটা প্রমাণ হচ্ছে যে আমরা আসলে কতটা ইতর স্বভাবের। আমাদের জাতিসত্তাটাই একটা ইতর স্বভাবের। যেই লোক হচ্ছে গিয়ে একটা পুরা পরিবারকে হত্যা করেছে। মানে একজন গর্ভবতী মহিলা সহ, একটা ছোট শিশু সহ। আমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কঠোরতম সমালোচক। আমি এমনকি শেখ মুজিবুর রহমানেরও আমি অনেক সমালোচনা লিখেছি। বহু সমালোচনা আমার আছে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদেরও সমালোচনা করা যাবে। কিন্তু এইটা তো কোন অবস্থাতেই, এটা তো একদম নির্লজ্জ অসভ্যতা যে একটা পুরা পরিবারকে হত্যা করা হইলো এবং সেই খুনিকে এনে মানে জাতীয় বীর হিসেবে পরিচয় করায় দেওয়া হচ্ছে এবং মানে প্রেজ করা হচ্ছে যে সে কি মহান একটা কাজ করেছে। এটা তো আসলে জাতি হিসেবে আমরা যে কতটা অসভ্য, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, এই জিনিসটা আসলে প্রমাণ হলো। শেখ হাসিনার সমালোচনা করা উচিত। শেখ মুজিবুর রহমানেরও সমালোচনা করেছি। তার শাসনামলে যেই কাজগুলো ঘটেছে বা শেখ হাসিনার শাসনামলে যেই কাজগুলো ঘটেছে, সেগুলোর অবশ্যই সমালোচনা করা উচিত এবং আ এই জিনিসগুলাই আমরা বারবার বলে আসছি যে সমালোচনার রাস্তাটা খোলা রাখতে হবে এবং কাউকেই এমন জায়গায় বসানো যাবে না, এমন দেবতার জায়গায় বসানো যাবে না যে তারা সমালোচনার ঊর্ধ্বে। এই জিনিসটা কখনো করা যাবে না। যে কাজটা শেখ হাসিনা তার শাসনামলে করে গেছে, যে শেখ মুজিবুর রহমানের কেউ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কেউ সমালোচনা করলে জেল জরিমানা হবে, পুলিশ ধরে নিয়ে যাবে, ডিবি তুলে নিয়ে যাবে। এই সমালোচনাগুলাকে যখন বন্ধ করা হয় তখন এবং যখন একটা সরকার যখন ক্ষমতা থেকে আর নামছে না, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটনা আসলে ঘ ঘ ঘটে যায়। হ্যাঁ? কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে একটা আ মানে বিপ্লবের মাধ্যমে বা বিদ্রোহের মাধ্যমে যদি একটা সরকারকে নামানো হয়, সেখানে তো পুরা পরিবার সহ মেরে ফেলা, পুরা পরিবার সহ হত্যা করে ফেলা, এটা তো কোনোভাবেই জাস্টিফাইড না। এটা তো একেবারেই মানে এটা তো একটা, আমি শুনেছি এদের মুখে, অনেকের মুখে শুনেছি যে আ মানে বাচ্চাগুলা যদি বড় হয় তাহলে বাচ্চাগুলাও এরকম হবে। মানে কি বীভৎস চিন্তা, কি বীভৎস ভাবনা এদের, যে তারা একটা শিশুকেও পর্যন্ত ছাড়ছে না এবং এখান থেকে বোঝা যায় যে তাদের একটা আ একটা আইডিয়া ছিল যে এই পরিবারের কেউ যদি বেঁচে যায় তাহলে সে হয়তো ভবিষ্যতে এই কাজটা করবে এবং পরবর্তীতে আপনি দেখেন যে ইন্ডেমনিটি দেয়া হইলো এই খুনটাকে যেন, খুনের জন্য কোনো বিচার না হয়। এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেমনিটি একটা দেয়া হয়েছে। ইন্ডেমনিটি একটা দেয়া হচ্ছে যে এই যে ২৪ এর বিপ্লব যেটা, সেই বিপ্লবে আচ্ছা, এই ইন্ডেমনিটিটা দেয়াটা কেন? এটার তো কোনো প্রয়োজন নাই। যদি তারা কোনো অপরাধ না করে থাকে, যদি কোনো অন্যায় না করে থাকে, তাহলে তো ইন্ডেমনিটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটাই তো প্রমাণ করে যে তারা অপরাধ করেছে এবং তারা নিজেরা সেটা জানে। এই যে ভয়ংকর অন্যায়, এটা যে ভয়ংকর অন্যায়, একটা পরিবার সুদ্ধা মেরে ফেলা। এটা মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এবং এই
মানে বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশের মানে দেখেন এই হিটলারের যে ইয়াগুলা আছে, হিটলারের যে কাহিনীগুলা আছে সেগুলা পড়লেও এত ভয়ংকর নৃশংসতা যে একটা পরিবার বাচ্চা-কাচ্চা সহ গর্ভবতী মহিলা সহ মেরে ফেলবে। এগুলা শুধুমাত্র দেখা যায় যে এই যে হোলি আর্টিজান এর যে ঘটনাটা ঘটেছিল সেই জঙ্গিদের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে একদম আ মানে নৃশংস একদম খুব বর্বরভাবে মানে সাইকোপ্যাথ এরা হচ্ছে একদম সাইকোপ্যাথ, হ্যাঁ? এবং দেখেন কি মিষ্টি, মিষ্টি হেসে সে বর্ণনাটা করতেছে। মানে খুব ক্যাজুয়ালি বলতেছে যে ওরা হচ্ছে সে সময় গোলাগুলির সময় পরিবারকে মারতে হইছে। এটা মানে খুব ক্যাজুয়ালি বলতেছে যে যেন একটা জীবন, একটা শিশুর জীবন, একটা নারীর জীবন কত হালকা তাদের কাছে, হ্যাঁ? আমরা যারা জীবনের গুরুত্ব বুঝি, একটা জীবন তো একটা অপূর্ব অভিজ্ঞতা, তাই না? একটা জীবন তো আসলে আর কখনো ফিরে আসবে না। একটা জীবন তো চলে যাওয়া মানে তো সব শেষ। এখন এই জীবনটাকে আমরা মূল্য দেই, আমরা গুরুত্ব দেই। কিন্তু দেখা যাচ্ছে যে এদের কাছে একটা মানুষের জীবনের কোনো মানে খুব এত মানে ক্যাজুয়ালি কথাটা বলল, মানে শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে একটা মানুষের জীবন এত সোজা, এত ইজি মানে মেরে ফেলল। আ এই লোকগুলাকে দেখে মানে যারা এদের অনুসারী, যারা এদের ভক্ত, এখন তাদের মধ্যেও এই একই জিঘাংসা, একই মানে ঘৃণা অন্য মানুষের প্রতি, অন্য ধরনের মানুষের প্রতি। একটা শাসন খারাপ, ঠিক আছে। শেখ মুজিবুর রহমানের শাসন খারাপ ছিল। শেখ মুজিবুর রহমানের সমালোচনা ছিল। সবকিছু ঠিক আছে। আ এরপরে যদি তাদেরকে সরানোর জন্য যদি কোন ধরনের বিদ্রোহ করা হইতো সেটাও ঠিক ছিল। কিন্তু এইজন্য পরিবার সহ মেরে ফেলতে হবে, সেই লোকটাকেও মেরে ফেলতে হবে, এটা কেমন কথা? এটা কিভাবে, এটা তো কোনভাবেই মেনে নেয়া যায় না। এবং আসিফ ভাই যারা মেরেছে তাদের তাদের সিদ্ধান্তটা যে কতটা মানে ভয়ংকর এবং তারা যে চক্রান্তকারী অপরাধী তার প্রমাণ তো হয় যে শিশুদেরকে এমনকি গর্ভবতী নারীকে হত্যা করা। মানে তারা ভয় পায় বঙ্গবন্ধু তাদের কাছে এতটাই উঁচু পর্যায়ে ছিল যে তার পরিবারের সদস্যকে বাঁচিয়ে রাখলে তারাও ক্ষমতায় চলে আসবে। মানে এতটাই তাদের কাছে থ্রেট মনে হয়েছিল। আসিফ ভাই এইখানে অপরাধ বৈধতা দেওয়ার জন্য আমাদের সমাজে কিছু বিষয় দেখি ভিকটিম ব্লেমিং। যেমন নাস্তিক ব্লগারদের হত্যার পরে বাংলাদেশের বহু কথিত বুদ্ধিজীবীরাও বলতে শুনেছি তাদের মুখ থেকে খুব জঘন্যভাবে যে, "এরা এত আঘাত না দিলেও তো পারত। কই আমাকে তো কেউ মারে না। মানে তুমি কেন আমার মতো না?" এই রাগ, ক্ষোভ বা অনেক নোংরা কথাবার্তা আমরা বলতে শুনেছি। বঙ্গবন্ধু হত্যার পরে একই কথা শুনেছি। এই হত্যাকে বৈধতা দেওয়ার জন্য বলা হয়েছিল মেজর ডালিমের স্ত্রীকে নিয়ে ধর্ষণ করেছে বঙ্গবন্ধুর সন্তান এই সেই। কিন্তু সেই আত্মস্বীকৃত খুনিও কিন্তু গতকাল এসে তার বউয়ের যে ঘটনা রসে, রসে বলল। আমারও এই লাইভটা দেখতে খুব বিরক্তই লেগেছে কিন্তু মানে যেহেতু এত মাতামাতি এটা নিয়ে একটু শুনি কি বলেছে। একটা খুনির মুখ থেকেও দেখা গেল যে সে বলল যে তার বউ এটা একটা ঘটনা মানে একটা দ্বন্দ্ব আর কিছুই না। বঙ্গবন্ধুর অধীনস্থ কিছু নেতাদের বিরুদ্ধাচরণ তিনি করলেন। কিন্তু উঠিয়ে নিয়ে ধর্ষণ বা খুনের এতদিন ধরে যে গল্প আমরা শুনলাম, রাস্তায় বুড়ি কাটা দেওয়ার মতো আরকি এই অবস্থা। তো সেটা তো সেই নিজেই এসে বলে দিল যে না এমন কিছু ঘটে নাই। হ্যাঁ, এই মেজর ডালিম তার নিজের বইতেও এটা লিখেছিল যে সে এই ধরনের কোনো ঘটনার কথা সে তার আত্মজীবনী কি যেন একটা বই আমার নামটা মনে নেই। সেই বইতেও লিখেছিল যে সে এই ধরনের কোনো ঘটনার কথা সে উল্লেখ করে নাই। বরঞ্চ আ যেইটা ঘটেছিল, যে ধরনের ঘটনা ঘটেছে এবং আমি Facebook এ দেখলাম যে পাকিস্তানি একজন অভিনেত্রীর ছবি দিয়ে পাশাপাশি হুম। ছবি দিয়ে মানে ভাইরাল করা হলো যে এই মেয়েটাকেই তুলে নিয়ে গেছিল শেখ মুজিবুর রহমানের ছেলে এই মেয়েটাকেই তুলে নিয়ে করছিল এবং খুব হিরো হিসেবে উপস্থাপন করা হলো মেজর ডালিমকে যে সে এই বউয়ের প্রেমে সে এই মেয়ের জন্য এই কাজটা করছে। হ্যাঁ? প্রতিশোধ দিছে। মানে একটা সিনেমা তৈরি করল। হ্যাঁ? এই ধরনের বাটপারি, এই ধরনের মানে মানে জোচ্চুরি, হ্যাঁ? মানে যে ব্যক্তি নিজেই কখনো এই ধরনের দাবি করতেছে না, সেখানে আমি দেখতে পাচ্ছি Facebook এ এটা নিয়ে মাতামাতি। কয়েক মিলিয়ন আমি ভিউ দেখেছি এই ভিডিওগুলার। হুম, হুম। যে একটা হিন্দি গান দিয়ে পেছনে একটা হিন্দি বা উর্দু একটা গান দিয়ে এই ধরনের রিল তৈরি করা হইলো। আমি এ এ তারপরে আমি আবার ভাবি যে আসলে আমাদের জাতি তো সেই জাতি যারা হচ্ছে সাইদিকে চাঁদে দেখা গেছে এটা নিয়ে মানে কয়েকটা গ্রাম হিন্দুদের বাড়ির ঘর জ্বালায় পুড়ায় দিছে। এখন সাইদিকে চাঁদে দেখা গেছে এজন্য হিন্দু বাড়ি কেন জ্বালাইতে হবে? এটাও তো অদ্ভুত ব্যাপার, তাই না? এর সাথে হিন্দুরা কি করছে? ২০ এখানে জনের মানুষ হিন্দুদের হত্যা করে ২০ জনের বেশি মানুষ হত্যা করেছে। জি ভাই। তো মানে এগুলা দেখলে না হতভম্ব হয়ে যাইতে হয় যে মানে বাঙালি জাতির মানে বুদ্ধিমত্তা কোন জায়গায় এবং বুদ্ধিবৃত্তিক মান কতটুকু সেখানে সেইটা নিয়ে এমনকি যদি আইকিউ একটা আন্তর্জাতিক মানের একটা আইকিউ গবেষণা হয়েছিল। আইকিউর উপরে একটা গবেষণা হয়েছিল যে কোন জাতিসত্তার কি কতটুকু আইকিউ। সেখানেও দেখা গেছে বাংলাদেশের মানুষের অবস্থান অত্যন্ত নিচে। খুবই একদম শেষের দিকে, শেষ ১০ টার মধ্যে। এখন মানে কি বলবেন আপনি যে এগুলা হচ্ছে বাংলাদেশে একটা চলমান মনে হয় বিনোদন একটা কেন্দ্র। বাংলাদেশের মানুষ মনে হয় একটা চলমান বিনোদন কেন্দ্র। যেখানে এই ধরনের আ একেকজন লোক এই কথা বলে, সেই লোক আবার উল্টা কথা বলে। এগুলা দেখার পর তো মানে আমরা যেই আন্দোলনটা করি যে আ যুক্তি, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে যেন পৌঁছাতে পারি। আমার কাছে তো মাঝে, মাঝে মনে হয় সেটা আসলে সম্ভবই না। বাঙালি জাতির জন্য এটা সম্ভবই না। যারা হচ্ছে সাইদিকে চাঁদে দেখা গেছে এটা নিয়ে মারামারি করতে পারে। যারা হচ্ছে গিয়ে নবী মোহাম্মদের নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে ২ গ্রামের মারামারি করে ৬ জন হাসপাতালে, ২ জন মৃত। এই জাতিকে আপনি আসলে মানে মানুষ বানানো বা একটা সভ্য শিক্ষিত মানুষ বানানো এটা তো আসলে সম্ভব না। এটা তো আসলে একটা ইম্পসিবল ব্যাপার। কিন্তু তারপরেও আমাদের
একটা যেহেতু আমিও এই জাতিরই একটা অংশ, এই জাতিসত্তারই এই জাত থেকেই আমি এসেছি। আমার তো একটা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আসলে কথা বলি, আমরা আসলে কাজ করি। কিন্তু এটাও সেই সাথে জানি আমরা মানে এইটা হতাশার কথা বলছি না আমি। এটা আসলে ফ্যাক্ট যে বাঙালি জাতির তো এরকমই হবে, এরকমই হওয়ার কথা। এবং এই ধরনের খুনিরাই তাদের আসলে জাতীয় বীর হবে। মানে একজন দেখেন ম্যান্ডেলাও কিন্তু এই বহু বছরের আন্দোলন করেছেন, তাই না? হুম, মহাত্মা গান্ধী বহু বছরের আন্দোলন করেছেন। উনাদের উনারা একেকজন জাতীয় বীর। আর আমাদের দেশের বাঙালি জাতির জাতীয় বীর হবে এমন একজন খুনি, সে হচ্ছে পুরা পরিবার মেরে ফেলছে। বাচ্চা-কাচ্চা সুদ্ধা মেরে ফেলছে। যদি আমাদের জাতীয় বীর হয় মানে কতখানি লজ্জা আর কতখানি এই যে মানে ধরেন ম্যান্ডেলার পাশে যদি এই মেজর ডালিমের ছবি লাগায় বলা হয় যে এ হচ্ছে সাউথ আফ্রিকার জাতীয় বীর, উনি হচ্ছে গিয়ে বাঙালি জাতির বীর। তাহলে মাথাটা কোথায় যায়? আপনার লজ্জায় আমরা যারা বিদেশে থাকি আমাদের লজ্জায় মাথাটা কোথায় মাথা লুকাবার জায়গা থাকে না। হুম? এখন কি বলবেন আপনি? আসিফ ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর যদি আবর্জনাকে প্রশংসা করলে আবর্জনা আবর্জনাই থাকবে, এটা হুমায়ুন আজাদ বলেছিলেন। আসলে আমাদের দেশে, আমি কাউকে ছোট করছি না, হিরো আলম যিনি আমাদের দেশে কখনো মিউজিশিয়ান, কখনো তিনি অভিনয় শিল্পী, মানে এবং তার ব্যাপক জনপ্রিয়তা। আসলে জনপ্রিয়তা দিয়ে আমরা মাপবো কিনা এই ধরনের যে লোকরা যারা মানে এই এই মানে হিরো আলমকে হিরো ভাবে বিনোদন পায়, সিফাতুল্লাহ সেফুদার গালাগালি শুনে তারা মানে এটা একটা জাতীয় ইস্যু তৈরি হয়, সেখানে মেজর ডালিমরা কেন আসবে না? আমাদের বাংলাদেশে এরাই তো তাদের বড় ভোক্তা, যারা শেখ হাসিনার অন্তর্বাস ঝুলিয়েছিল, ১-২ জন না কিন্তু। এমনকি যেই নারীটি এইভাবে মিছিল দিয়েছিল যে শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। একটা দেশের তরুণ প্রজন্মের, তাও কিন্তু একজন নারী হয়ে তার দেশের প্রধানমন্ত্রী নারীকে অন্য এক দেশের প্রধানমন্ত্রীর বিছানায় নিয়ে গিয়ে বিরুদ্ধাচরণের, সেটা এটাই তার কাছে মুখ্য, মানে এইভাবে বিরুদ্ধাচরণ করবে, তার সমালোচনার জায়গা যদি এইটা হয়, এবং সেই নারী রাতারাতি টিকটকে সেলিব্রিটি হয়ে যাওয়া, মিলিয়নস অফ ফলোয়ার্স, তাহলে তো আমাদের জাতির তো একটা সুস্পষ্ট একটা ধারা পাওয়া যায়। আসিফ মহিউদ্দিন ভাই, আমরা শেখ হাসিনার সমালোচনা করেছি, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। শেখ হাসিনা দীর্ঘ একটা সময় ১৫ বছর ক্ষমতায় থেকে আমাদের এই কুৎসিত চিন্তার মানুষদের চিন্তার পরিবর্তন আনতে পারেননি। আপনি শুরুতে যেটা উল্লেখ করেছিলেন যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের সমালোচনা করলে আর নবী মোহাম্মদের সমালোচনা করলে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির একটা ব্যবস্থা ছিল। এখনো ঘুরিয়ে ফিরে সেই আইন আছে। আপনি আরেকটা চমৎকার বিষয় উল্লেখ করেছিলেন, দেলোয়ার হোসেন সাঈদী, কুখ্যাত সেই রাজাকার। আমি একটু এখানে স্মৃতিচারণ করি। গণজাগরণ মঞ্চ তখনো অ্যাক্টিভ। আমি তখন চট্টগ্রামের আন্দরকিল্লা এরিয়ায়। তো ছাদে দেখি প্রচুর মানুষ, হৈ, 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 হৈ ব্যাপার। আমি তখনো মানে খেয়াল করি নাই যে কি ঘটছে। আমি ভাবলাম কি ব্যাপার? ছাদে উঠলাম। ওঠার পরে আশেপাশে সবাই সাঈদীকে চাঁদে দেখতে পাচ্ছে। আমি তো অবাক যে ১ম কথা হচ্ছে এটা তো সম্ভবই না। আর এত মানুষ, চাঁদেরও যদি ধরেন অনেক সময় একটু ফাটল-টাটল দেখা যায় না, একটু শেপ থাকে। ওই সময় আমি চিটাগং থেকে যেভাবে দেখেছি যে চাঁদটা ঘোলা। একটা দূর থেকে আমরা অস্পষ্ট আলো দেখলে যেরকম এরকম ঘোলা, সেখানে চাঁদে সাইদিকে দেখছে। তো আমি তখন আশেপাশে মিনমিন করে বলছিলাম, খুব একটা বেশি জোরে বলি নাই, কারণ আমার আশেপাশে সব জামার শিবিরই থাকে। তো আমি বলছিলাম, ফাঁসির দড়ি মনে হয় দেখা যাচ্ছে। দেখি আমার দিকে তেড়ে, মানে আমাকে ফেলে দেবে ছাদ থেকে, এই অবস্থা। তারপরে আমি আস্তে করে নেমে গেলাম। ভাবলাম আশেপাশে সব ছাদে মানুষ ছিল এবং সবাই সাইদিকে দেখেছে। এই অন্ধ গোষ্ঠীর দায়িত্ব কে নেবে? একজন সরকার তো। শেখ হাসিনা সেই জায়গায় ব্যর্থ কিনা? কোন চেষ্টা করেছেন কিনা? অপরদিকে দেখেছি মাদ্রাসা, মসজিদ থাকা সত্ত্বেও মসজিদ বানিয়েছেন। মাদ্রাসার অযোগ্য ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। এখানে কোন ধরনের মানে মাপকাঠির প্রয়োজন তিনি মনে করেননি। এই বিষয়টা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন আসিফ ভাই। আমরা ২০২৪ এ তাহলে এটা শিক্ষা নিতে পারি এখান থেকে। তার আগে আরেকটা কথা বলে নেই যে আমি জি। ছোটবেলাতে ওয়াজ শুনতাম অনেক। আমার মানে ওয়াজ শোনার অভিজ্ঞতা আছে ছোটবেলা থেকেই। ছোটবেলায় একটা ওয়াজে শুনছিলাম যে একজন মানে হুজুর, বিখ্যাত সেই সময়ের বিখ্যাত হুজুর। সে বলছিল যে আ বা কাজী নজরুল ইসলামকে আসলে নোবেল পুরস্কারটা দেয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে রবীন্দ্রনাথ টের পাইছিল যে কাজী নজরুল ইসলাম নোবেল পেয়ে যেতে পারে। এইজন্য বোন নজরুলকে লেলায় দিছিল যেন। কি যেন একটা বিষ খাওয়ায় দিছে না কি যেন কিছু একটা করছে। এবং এই কারণে নজরুল নোবেলটা পায় নাই। মানে রবীন্দ্রনাথ নোবেলটা বাগায় নিচ্ছে। তখন আ আমি তখন স্কুলে পড়ি। আমি তখন মানে আমার পাঠ্য বইতে দেখলাম যে নজরুল ইসলামের জন্ম হচ্ছে ১৮৯৯ সালে। আর মানে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছে ১৯১৩ সালে। এখন আমি মনে, মনে ভাবতেছি যে ১৪ বছর বয়সে কাজী নজরুল ইসলাম কি এমন লিখলো যে মানে নোবেল পুরস্কার সে পেয়ে যাচ্ছে, হ্যাঁ? এরকম একটা অবস্থায় শশা তাকে খেজুর বোধহয় খেয়েছিলেন কাজী নজরুল। কি মানে এই জিনিসগুলা আমাদের সমাজে অনেক প্রচলিত ছিল। আমি যখন ছোট ছিলাম আমাদের এলাকাতেও এটা খুবই চালু একটা গল্প ছিল যে সবাই মোটামুটি জানতো এই গল্পটা, এই জিনিসটা যে এটা তো মানে নজরুল ইসলামেরই পাওয়ার কথা ছিল। কাজী নজরুল ইস ন কাজী মানে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা চুরি করে নিয়ে গেছে তার কাছ থেকে। আসিফ ভাই, এই এখন একই জিনিস কিন্তু ডালিমও বলেছে যে এটাই আমি বলছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় ভারতীয় নাগরিক আর নজরুল নাকি বাংলাদেশের নাগরিক। মানে এই বেকুবকে, এই অশিক্ষিত মূর্খকে, এই মানে বেহায়াকে কে জানাবে যে কাজী নজরুল ইসলামের জন্ম তো ভারতে। মানে এই বেকুবকে মানে আপনি যদি বলেন, এই বেকুব তো বুঝবে না। এই বেকুবের তো মাথায় এটা ঢুকবে না যে যদি আপনি এইভাবে হিসাব করেন কার জন্ম কোথায়। মানে জাতির পিতা তারপরে। মুক্তিযুদ্ধের পরে তো শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে নিয়ে আসছিলেন, বাংলাদেশে নিয়ে আসছিলেন এবং বাংলাদেশে বিশেষ সম্মান দিয়েছিলেন। এটা অবশ্যই ভালো কাজ করেছেন। কিন্তু আসলে সত্য কথা হচ্ছে নজরুল ইসলামের জন্ম ভারতে। এখন এই ধরনের বেকুবদেরকে আপনি আর কি দিয়ে বোঝাবেন, কি করবেন? তো এই জিনিসগুলাই আমরা বলি যে
একটু কথা বলার আগে এগুলো যদি জাতীয় বীর হয়, এই ধরনের অশিক্ষিত মূর্খ, হ্যাঁ? আহাম্মক, হ্যাঁ? এবং বেহায়া, একই সাথে বেহায়া। এরা যদি জাতীয় বীর হয় এবং এদেরকে নিয়ে যদি এনে লক্ষ, লক্ষ মানুষ এগুলো শুনেছে। এখন এই লক্ষ, লক্ষ মানুষ এই লোকগুলা কিন্তু যা শোনে তাই বিশ্বাস করে। এই যে বাংলাদেশে যে ধরেন ৭ লক্ষ নাকি মানুষ একসাথে দেখেছে ভিডিও। এরা কিন্তু এটাই বিশ্বাস করবে এবং কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাবো Facebook, YouTube এগুলো নিয়েই ঝড় তুলবে তারা যে হ্যাঁ, মানে আমাদের দেশের নজরুল ইসলাম আর ওদের দেশের রবীন্দ্রনাথ। আরে রবীন্দ্রনাথ আমাদের দেশের হবে কিভাবে? আমাদের দেশে তো হওয়া সম্ভব না। রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে? মানে মানে সাধারণ জ্ঞানগুলা যদি আর তাছাড়া এই যে এই লোকগুলা তো মানে সেনাবাহিনীতে ছিল একসময়, তাই না? হুম, জানি হুম। অফিসার, হ্যাঁ। এই লোকগুলা তো একসময় সেনাবাহিনীতে ছিল। এখন সেনাবাহিনীতে যারা ইয়াগুলা ছিল, সেনাবাহিনীতে তারা কি পড়ালেখা করেছে, কি পড়ালেখা করে এই পর্যন্ত গিয়েছে সেটাও তো মানে একটু হিসাব নিকাশ করার দরকার। মানে অদ্ভুত একটা ব্যাপার যে এইগুলা আমাদেরকে এখন শুনতে হচ্ছে এই ধরনের মানে কথাবার্তা। এই লোকটা শুধুমাত্র নজরুলের বুঝলাম যে কারোর প্রেমে ইয়ে থাকলে বেশি প্রেম হইলে বুড়ির কাঁটাটাও বানাইতে হয়। কিন্তু আসিফ ভাই, ভারতের নাগরিক রবীন্দ্রনাথ ঠাকুর কি করে হন? ভারত স্বাধীনতার আগেই তো রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন ১৯৪১ সালে। ভারত স্বাধীনতা ৪৭ এ। তিনি তো ভারতেরও নাগরিক না। এবং উনি তো মানে মানে আপনি কাকে কি বলবেন? এগুলো কাকে কি বলবেন? এদের সাথে মানে সত্য কথা হচ্ছে এদের সাথে যদি আপনি ৫ মিনিটও কথা বলেন, আপনি আপনি এতগুলা মিথ্যা কথা, এতগুলা উদ্ভট কথাবার্তা এদের মুখ থেকে শুনবেন আপনি, যে আপনি হতভম্ব হয়ে যাবেন যে আপনি কার সাথে কথা বলছেন। এরা হচ্ছে গিয়ে এখন আ বাংলাদেশের মানুষ এদের কথা শুনছে। এদেরকে হিরো ভাবছে। কি করবেন এবং আপনি? সঞ্চালক বলছিল যে আর যাই হোক মানে বলছিল এই বীরেরা আর যাই হোক বাংলাদেশের পক্ষে কখনো থাকবে না। মুখ ফসকে বলেছে কিন্তু তারা তো মনে, মনে লালন করে। আবার এটা বলছিল যে আম কোনভাবেই যেন মানে কি ধরনের উপমা ব্যবহার করা। এই চর্চাগুলো আসিফ ভাই আছে। এখন আ আপনি যদি এই যে শেখ হাসিনার ব্যর্থতা মানে তিনি যে মানুষকে আমাদের আ এই দেশের জনগণের মধ্যে যে কুৎসিত চিন্তা এবং কুৎসিত চিন্তা সরবরাহকারী যারা এই ডালিম যারা আগে ছিল এখনো আছে, এদের থেকে আমাদের কি দিয়েছে? যাত্রাপালা বন্ধ করে দিয়া, ওয়াজ মাহফিল খুব মানে দেদারসে ওয়াজ মাহফিল চলেছে। ওয়াজ মাহফিল শোনা জেনারেশন এগুলো জানবে না তো জানবে কি? আপনি এটা যদি একটু আমাদের বিস্তারিত বলেন আসিফ ভাই। এই জিনিসগুলাই আমরা বারবার বলেছি যে বা বা যে বাংলাদেশে তো এই সমস্ত ওয়াজ শোনা মানুষই আসলে বেশি। আপনি যদি দেখেন যে মিজানুর রহমান আজহারি আমাদের বিভিন্ন ওয়াজে বলেছে, এই বড়, বড় ওয়াজকারীরাই বলেছে যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনে মুসলমান হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে কোরআন, Facebook নাকি আবিষ্কার হয়েছে কোরআন থেকে, কোরআন গবেষণা করে নাকি Facebook আবিষ্কার করেছে। তারপরে হচ্ছে নাসায় নাকি এই জিনিসগুলা যখন আমরা ছোটবেলা থেকে আমাদের ভিতরে আস্তে, আস্তে ঢুকায় দেওয়া হইছে তখন আমরা না যেকোনো ধরনের আজগুবি কথাবার্তা শুনি এবং মজা পাই এবং সেগুলো বিশ্বাস করি এবং সেগুলো আমরা প্রচারও করি। আরেকজনের কাছে প্রচারও করি। এটা হচ্ছে মানে আমাদের একটা জাতিগত অভ্যাস যে আমরা এই রকমের উদ্ভট কথাবার্তা নিজেও শুনি, নিজেও খাই এবং অন্যকেও ডেকে এনে খাওয়াই যে এই জিনিসগুলা আ এই উদ্ভট গল্পগুলো আমরা বলে বেড়াই। তো যেই জিনিসটা আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা জি। যে এই যে তারা যে বলছে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। এবং আ এই জিনিসগুলা তো আ এই যে ধর্মান্ধ মুমিনেরা যেই এই কথাটা বলছে তাদের তো আমি একটা কথা বলেছিলাম যে, "তোমাদের নবীও তো এটা পালিয়েছে। তোমাদের নবীও তো আসলে হিজরত করেছে।" আমাদেরকে অনেক সময় গালি দেওয়ার জন্য বলা হয় যে আমরা নাকি আ বিদেশে অ্যাসাইলাম পাওয়ার জন্য নাকি আমরা নাস্তিকতা, ধর্মের সমালোচনা করি। কিন্তু তাদের নবীও তো একই অভিযোগে অভিযুক্ত ছিল। মক্কার যে কুরাইশরা ছিল, সেই কুরাইশরা তো তার বিরুদ্ধে এই একই অভিযোগ করেছিল যে সে আ এবং রাতের অন্ধকারে সে আলীকে ঘরে রেখে সে পালায় গেছিল। অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল কাফেররা সে সময় অভিযোগ করেছিল যে সে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছে, ধর্ম নিয়ে কটূক্তি করতেছে, ধর্ম নিয়ে সমালোচনা করতেছে। তাদের বাপ-দাদার ধর্ম নিয়ে সমালোচনা করতেছে। এখন এই অভিযোগগুলা তো তাহলে তো আমরা তো নবীর রাস্তাতেই আছি, তাই না? আমরা যারা ইসলাম ধর্মের সমালোচনা করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি তারা তো আমরা নবীর অনুসরণ করতেছি। আমরা আসলে সঠিক সুন্নতটা অনুসরণ করতেছি। এটা তো আ তাদের অনুসারে মতাদর্শ অনুসারে এটা তো খারাপ কিছু হওয়ার কথা না, তাই না? সেটাই সুন্নত পালন করা। তাছাড়া এই যে বর্তমানে আসিফ ভাই একটু যদি দেখাইও, এটা হচ্ছে আমাদের মেইনস আ আসছে দেখেন। এটা হচ্ছে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া। এখানে যদি দেখেন আ কালের কণ্ঠ, আমি একটু দেখার চেষ্টা করি। কালের কণ্ঠের একটা পোস্টার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে কালের কণ্ঠের ফেসবুক আড্ডায় আসছেন তাহসানের ২য় স্ত্রী রোজার প্রাক্তন ফায়েজ বেলাল। মানে একজন এই নারীর কথা বলেছে রোজা, তার প্রাক্তন এবং এই নারীর পরিচয় কি তাহসানের ২য় স্ত্রী। এটা একটা দেশের মিডিয়া বলছে। কতটা কুৎসিত হলে পরে আসিফ ভাই, মানে একজন ব্যক্তির সাথে কারো সম্পর্ক আছে, থাকতেই পারে। আমরা দেখি তাহসান মিথিলাকে নিয়ে অনেক নোংরামি হয়েছে। কেন তাহসানের সাথে ডিভোর্স হয়েছে মিথিলার? কেন সৃজিতের মতো একজন, তাদের ভাষায় বুড়ো লোককে বিয়ে করেছেন মিথিলা?
এখন বলা হচ্ছে তাহসান কেন তার চেয়ে বয়সে অনেক ছোট একটা বাচ্চা মেয়েকে, তাদের ভাষায় যদিও দুইজনই বয়স্ক, কেন বিয়ে করেছে? আচ্ছা সেই নবী মোহাম্মদের উম্মতরা এই কথাটা বলে যে কিনা একটা শিশুকে বিয়ে করেছে। আচ্ছা ভাই এই ব্যাপারটা এই নবী মোহাম্মদের উম্মতদের এটা বলার অধিকার আছে কিনা বা তাদের মুখে এটা শোভা পায় কিনা, এটা যদি একটু আমাদেরকে বিস্তারিত খুব বলেন। মজার একটা ব্যাপার হচ্ছে যে ধরেন বাংলাদেশে মুমিনরা যে সমস্ত বিষয় নিয়ে চিল্লাপাল্লা করে এবং হাউকাউ করে, আ একটা ১ম কথা হচ্ছে যে ২ জন প্রাপ্তবয়স্ক মানুষ কে কাকে বিয়ে করবে এটা তো তাদের ব্যক্তিগত বিষয়। এখানে তোমরা আ যারা আছেন, বাইরের যারা আছেন তারা অভিনন্দনটুকু জানাতে পারেন। কিন্তু কে কাকে বিয়ে করবে সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করে করবে? তুমি কোথাকার কে যে তোমার কাছে আইসা কি এখন Facebook এ স্ট্যাটাস দিয়ে তারা কি ভোট নিবে জনগণের? হে জনগণ তোমরা এসে ভোট দাও আমি কে বিয়ে করব, কি করব না? বা এর সাথে সম্পর্ক করব, কি করব না? এরা এই সমালোচনাটা যে করছে মানে এটা তো সমালোচনা করার কোনো জায়গাই না যে কে কাকে বিয়ে করছে। এখন সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি খুঁজলে দেখবেন এর উদাহরণ নবী মোহাম্মদ আগেই করে গেছে। হুম? আপনি ধরেন এই যে বয়স্ক একজন নারীকে, ব্যবসায়ী নারীকে বিয়ে করা। কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা টিকটকার প্রিন্সেস কি যেন একটা প্রিন্সেস নাইট বা এই টাইপের প্রিন্সেস কি যেন একজন না মানে টিকটকার, টিকটক বানায় এবং তার একটা ছোট কম বয়সী একটা বয়ফ্রেন্ড বা হাসব্যান্ড। এটা নিয়ে অনেক সম্ভবত লায়লা না নায়লা কিছু একটা, তার বয়ফ্রেন্ডের নাম বোধহয় প্রিন্স কিছু একটা নাইম বা এই টাইপের আরকি। হ্যাঁ, হ্যাঁ, আমি এই এটা নিয়ে টাইপের। অনেক আলোচনা দেখেছি। জি, জি। তারপর আমি দে আ এটা এটা যদি আপনি খোঁজেন দেখবেন মোহাম্মদের জীবনীতে এটার একটা উদাহরণ পাওয়া যাচ্ছে। আপনি যদি দেখেন যে তারপরে কি করল যে হুমায়ূন আহমেদ শাওনকে বিয়ে করছে। কেন বিয়ে করছে? আরে এটা তো তাদের ব্যক্তিগত বিষয়। যদি অপ্রাপ্তবয়স্ক না হয় তাইলেই তো হইল। কিন্তু তোমাদের নবী তো অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করে সে তার সাথে মানে সহবাসও করে ফেলছে। তাই না? এইটা তো হুম, অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই সহবাস করে ফেলছে। এখন এইটা তুমি এই সমালোচনাটা করো কিভাবে? তো এখন হচ্ছে গিয়ে আ এই যে মেয়েটা যে ডিভোর্স করছে, এই যে মানে তাহসানের যে আগের আ স্ত্রী উনি যে ডিভোর্স করছে, সেই উদাহরণও তো খাদিজার জীবনে পাওয়া যায়। খাদিজার তো এর আগে ২ জনের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। বা স্বামী মারা গেছে। কিছু একটা হইছে। তো এই উদাহরণগুলোর প্রত্যেকটা জিনিস যেই জিনিসগুলো নিয়ে মুমিনরা এখন সমালোচনা করে, গালিগালাজ করে, মানুষকে মানে ছোট করে, মানুষকে অপমান অপদস্থ করে। এই জিনিসগুলো প্রত্যেকটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি প্রত্যেকটা নবী মোহাম্মদের জীবনে পাওয়া যাবে। নবী মোহাম্মদের জীবনটা এত মানে বৈচিত্র্যময়। আপনি যদি বৈচিত্র্যময় বলেন এটাকে যে এত বৈচিত্র্যময় যে দেখেন মানে একদম ছোট থেকে শুরু করে বয়স্ক মহিলা কাউকে উনি বাদ রাখেন নাই। উনার যে এত নারী প্রেম, নারীর প্রতি উনার এত মহব্বত ছিল, নারীদেরকে উনি এত ভালোবাসতেন যে ছোট থেকে বুড়ি থেকে এবং মানে মানে একদম বাচ্চা কাউকে উনি এমনকি বাসার মানে কাজের মেয়েটে মানে দাসী-বাদী এগুলা উনি মানে ছাড়তেন না। এই জিনিসগুলা আমরা প্রত্যেকটা দেখি। এখন দেখেন আপনি যদি বলেন যে অমুক ব্যক্তি আবার কয়েকদিন পরে আমি দেখব যে Facebook এটা নিয়ে হাউকাউ শুরু হয়েছে যে অমুক ব্যক্তি কাজের মেয়ের সাথে এটা করছে। এরকম দেখেছি আমি। এটাও তো তোমাদের হুম। নবীর জীবনে পাওয়া যায়। সে তো দাসীর সাথেও করেছে। এখন দাসীর সাথে বাচ্চা পয়দা পর্যন্ত করে ফেলছে। তাহলে এই জিনিসগুলো নিয়ে তোমরা সমালোচনা যে করো, এইটা একটু তো বুঝতে হবে যে তোমাদের নবী এই কাজগুলা করেছে। তখন যদি আমরা বলি যে ভাই তোমার নবীর জীবনে তো এইটার উদাহরণ পাওয়া যায়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করে আমরা ধর্ম সমালোচনা কেন করি? তোমার নবীও তো এটা করেছে। আমরা দেশ থেকে চলে গেছি। হ্যাঁ, তোমার নবীও তো দেশ থেকে চলে গেছিল। মক্কা ছেড়ে মদিনা পালায় গেছিল। রাতের অন্ধকারে আলীকে বিছানায় রেখে পালায় গেছিল। আ এবং এই জিনিস প্রত্যেকটা জিনিস আমরা নবীর জীবন থেকে পাই। এইজন্য নবীর জীবনটা এইজন্য আমি সবসময় বলি যে নবীর সিরাত গ্রন্থটা সবার একটু ভালো করে পড়া উচিত। ভালো করে পড়লে কিন্তু এই সমস্ত কিছু উনারা নবীর জীবনে খুঁজে পাবেন। তাহলে এটা নিয়ে হাউকাউ যখন আমরা বলি যে এটা তো নবী করছে তখন তারা আমাদেরকে বলে আমরা নাকি কটূক্তি করেছি। তাহলে তোমরা কটূক্তি করছো কেন? তাহলে কটূক্তি যদি তোমরা আরেকজনের সম্পর্কে করো, তাহলে তো তোমাদের কটূক্তি শুনতে হবে। শোনার সেই সামর্থ্যটাও তোমাদের থাকতে হবে। আমরাও তো সেটা নিয়ে ট্রল করতে পারি যে নবী এই কাজগুলা করেছিল। তাই না? আর আমি আপনাকে আমি দর্শকদেরকে দেখাতে পারি যে আমি কিন্তু যেই কথাগুলা আমরা বলছি প্রত্যেকটা জিনিস সংশয়.com এ বিভিন্ন আর্টিকেলের মধ্যে রাখা আছে। এভিডেন্স গুলা দেয়া আছে। আপনারা যে কেউ চ্যালেঞ্জ যদি করতে চান আপনারা আপনাদেরকে আমি স্বাগত জানাই। যদি চ্যালেঞ্জ করতে চান আমার কোন তথ্যকে, আমার কোন বক্তব্যকে যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাদের লাইভেও চলে আসতে পারেন। এইখানেও আপনারা কমেন্টে লিখতে পারেন। তাহলে আমি আপনাদেরকে সেই রেফারেন্স গুলা বের করে একটা করে দেখাতে পারি যে এই কাজগুলা নবীর জীবনেও পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা ভাই। আসিফ ভাই অনেক ধন্যবাদ। হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন যে, একজন মুক্তিযোদ্ধা চিরকালের মুক্তিযোদ্ধা নন, কিন্তু একজন রাজাকার, সাচ্চা সে সারা জীবনের রাজাকার থাকবে, এমনটাই বলেছিলেন। আমরা এটার উদাহরণ দেখি জিয়াউর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা যে কিনা এই ধরনের খুনিদেরকে পুনর্বাসিত করেছেন। মেজর ডালিম তিনি মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু তিনি যে টোনে কথা বলেছেন গতকাল, দেখেন তো তাকে বলা হয়েছিল বীরাঙ্গনা সম্পর্কে, আপনি বীরাঙ্গনা কতজন দেখেছেন? সে বলছে সে মাত্র ২ জনকে দেখেছে। ২ জন। একজন মুক্তিযোদ্ধা বলছে সে মাত্র ২ জনকে দেখেছে। সংখ্যা তো বাদ। মুক্তিযুদ্ধের সংখ্যা নিহতের সংখ্যা বলল কিভাবে একটা গল্প বানালো ৩০ লাখকে ৩ লাখ, যেটা মীমাংসিত সত্য, যেই নিয়ে পাকিস্তান ওইভাবে আপত্তি করে না, কিন্তু রাজাকার বা কথিত মুক্তিযোদ্ধারা এই আপত্তিটা করে। আসিফ মহিউদ্দিন ভাই, এই যে মিথ্যাচার, নোংরামি এবং এই ঘৃণার চাষাবাদের মাধ্যমে তারা তাদের কুৎসিত একটা মতাদর্শ, তাদের কিন্তু আসল প্রেম কিন্তু ইসলাম। আপনি যদি দেখেন ভারত বিদ্বেষের কারণ কি? ভারত হিন্দু। যে কারণে পাকিস্তান হয়েছিল। পাকিস্তান কেন হয়েছিল?
লড়কে-লেঙ্গে পাকিস্তান কাদের সাথে লড়ে? হ্যাঁ, বর্ণ ব্রাহ্মণরা নির্যাতন করেছে। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে। বর্ণ ব্রাহ্মণরা হিন্দুদের উপরে নির্যাতন করেছে। তাদের বৈষম্যের মধ্যে রেখেছে। যারা জমিদাররা তারা এই কাজগুলো করেছে। কিন্তু ওই যে লড়কে-লেঙ্গে পাকিস্তান, ভারত খারাপ দেশ, ঘৃণা, হিন্দু ওইটাই তো চাষাবাদ। এখন পর্যন্ত পাকিস্তানের বন্দনা তারা করছে। এমনকি শহীদদের ইতিহাস গোপন করে হলেও পরে তারা এই একটা ধর্ম, এই যে এক বইয়ের পাঠকরা, এটা যদি একটু আমাদের বিস্তারিত বলেন। এটা আর কতদিন চলবে আসিফ ভাই? কিন্তু আপনি যে বলছেন যে তাদের মূল ইয়াটা হচ্ছে ইসলাম। কিন্তু আপনি যদি দেখেন তাদের জীবনযাত্রা যদি আপনি দেখেন, তাদের জীবনযাপন আ আপনি যদি এই যে বাংলাদেশের যে আর্মিতে যারা সেই সময় ছিল, আমাদের যারা মানে বাবা-মা বা আমাদের যে মানে গুরুজন যারা ছিল তারা কিন্তু এই জিনিসগুলা খুব ভালোভাবে জানতো যে তারা প্রত্যেকেই মদ খাইতেন। এই যে হুম, সেনাবাহিনীতে যারা ছিলেন, এই জিয়াউর রহমান থেকে শুরু করে এখন এই যে মেজর ডালিম-টালিম এদের ওয়াইফরা হচ্ছে গিয়ে স্লিভলেস ড্রেস পড়তেন। সেই সময় আমি এটাকে খারাপ কিছু বলতেছি না। অবশ্যই এই যে আমাদের যে খালেদা জিয়া, আমাদের যে বিএনপির নেত্রী খালেদা জিয়া, সেই সময় কত সুন্দরী মহিলা ছিলেন এবং সেই সময় যে ড্রেসগুলা পড়তেন, সেই ড্রেসগুলা তো আমি দেখেছি। এখন আপনি ঢাকা শহরে সেই রকম ড্রেস পরা মানুষকে পাবেন না। আ হুম। বেগম খালেদা জিয়া সেই সময় যেই ড্রেস পড়েছেন, সেই ড্রেসের মানুষ এখন ঢাকা শহরে পাওয়া মুশকিলের ব্যাপার, তাই না? স্টিল খালেদা জিয়ার এখনো যে সাজসজ্জা এখনো মানে এটা বিরল। হ্যাঁ, আমি কিন্তু আমার কিন্তু ভালো লাগে যে উনি এত বয়সেও যে সাজসজ্জা করেন, যে উনি আ নিজেকে সুন্দর রাখার চেষ্টা করেন। এটা কিন্তু একটা ভালো বিষয়। এখন দেখেন এই জিনিসগুলা উনাদের জীবনযাত্রা যদি আপনারা দেখেন এখানে কিন্তু আসলে এই যে মোহাম্মদ আলী জিন্নাহর কিন্তু একটা প্রচ্ছন্ন প্রভাব এদের উপরে আছে। মোহাম্মদ আলী জিন্নাহর জীবনটাও যদি আপনি দেখেন, সে ছিল নিজে একজন হুম, নাস্তিক। সে ১ম এ শিয়া থেকে সুন্নি হইছিল। পরে সে নিজে ছিল একজন নাস্তিক। সে হচ্ছে গিয়ে ব্রিটিশ মহিলাদের সাথে অনেক ধরনের প্রেমের হুম, সম্পর্ক হুম। তার ছিল। এগুলো আমি খারাপ কিছু বলছি না, তার থাকতেই পারে। সে শূকরের মাংস খাইতো, সে মদ খাইতো। মদ কিন্তু খাইতো। সে হয়ে গেছে পাকিস্তানের জাতির পিতা। হুম? এখন পাকিস্তানের জাতির পিতা ভাই এবং ইসলামের বাংলাদেশের রক্ষক। যেরকম এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর সুদ নিয়ে কোনো ওয়াজ হয় না ভাই। নিষেধ। সুদ নিয়ে কোনো ওয়াজ করা সুদ যাবে না। সুদ নিয়ে কোনো সুদ মানে আপনি যদি হুজুরদের ওয়াজগুলা দেখেন, এই ৫ বছর আগে ১০ বছর আগের ওয়াজ আর এখনকার ওয়াজ। ১০ বছর আগে বলছে যে সুদ খাবে সে হচ্ছে নিজের মায়ের সাথে দা। এখন তারা বলতেছে আমাদের ইউনূস ভাই, আমাদের ইউনূস স্যার এটা করেছে। আমাদের ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য সব হুজুররা একসাথে চলে যাচ্ছে। আচ্ছা, সে যদি সুদ তো হচ্ছে কি সুদের সাথে যেকোনো সম্পর্ক রাখলেই তো সেটা মায়ের সাথে ডট এর সমপর্যায়ের পাপ ইসলামে, তাই না? তাহলে এরা কেন যাচ্ছে ইউনূসের সাথে দেখা করতে? যে হচ্ছে এই সুদের সুদকেও আমি খারাপ বলছি না। সুদ তো থাকতেই হবে। আধুনিক অর্থব্যবস্থায় সুদ তো থাকতেই হবে। কিন্তু হুম, এদের হিপোক্রিসিটা কি? সেটা আমি দেখাচ্ছি যে, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ সে নিজে মদ খাইতো। এই যে মেজররা সে সময় ছিল বাংলাদেশের সেনাবাহিনীতে। এরা প্রত্যেকে কিন্তু মানে তাদের লাইফস্টাইল ছিল একদম পশ্চিমের লাইফস্টাইল, হ্যাঁ? তাদের যদি আপনি মানে আমরা যদি তাদের জীবনযাত্রা সে সময় দেখতাম, এখনো অনেক ছবি পাওয়া যায় অনলাইনে। তাদের জীবনযাত্রা ছিল পশ্চিমা জীবনযাত্রা। তারা মানে অফিসার্স ক্লাব গুলাতে তারা বিভিন্ন ধরনের মানে মানে মদের করত, পার্টি করত, ডিস্কো করত, নাচানাচি করত এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। তারা আবার ইসলামও প্রতিষ্ঠা করবে। মানে এই যে হিপোক্রেসি বাংলাদেশের বাঙালি মানে মুসলমানের এবং এই পুরা ভারতেরই, ভারতের যে মুসলমানদের যে এই যে চরিত্রের ভিতরে যে এই যে স্ববিরোধিতা, তারা বাইরে দেখাবে এক, ভেতরে করবে আরেক। হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে এই অসৎ চরিত্র, এটা একটা অসততা, তাই না? সে যদি ইসলামপন্থী হয়, সে যদি ইসলামকে মনে করে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি ইসলাম ফলো করো। তোমার মতো করে তুমি ইসলাম ফলো করো। কিন্তু তারা তাদের জীবনে মদ খাচ্ছে, তাদের ব্যক্তি জীবনে তারা পার্টিতে যাচ্ছে, মদ খাচ্ছে, নাচানাচি করছে। বিভিন্ন ধরনের মানে ডিস্কোতে যাচ্ছে তারা। হুম? কম জামা কাপড় পরে তারা ডিস্কোতে যাচ্ছে। কিন্তু আবার একই সাথে বাইরে এসে তারা বলতেছে ইসলাম বাঁচাইতে হবে, ইসলাম খাতরা মে হ্যায়। হ্যাঁ? মানে ইসলামকে তারা রক্ষা করবে। এই জিনিসগুলা দেখলে তখন বোঝা যায় যে এদের চরিত্রটা কি এবং এরা হচ্ছে কত বড় বাটপার এরা। এই যে মেজর ডালিমের অনেক ছবি আমি দেখেছি, পুরোনো ছবিগুলো আমি দেখেছি। তাদের ড্রেস আপ, তাদের কথাবার্তা, তাদের চালচলন, আচার ব্যবহার এবং আমাদের যে গুরুজনরা আছে তাদের কাছ থেকেও শুনেছি যে তারা তো আ পুরোপুরি পশ্চিমা জীবনযাপন করত। মোহাম্মদ আলী জিন্নাহ, এই যে মোহাম্মদ আলী জিন্নাহর যে একটা আ মানে প্রভাব এই যে এই মানুষগুলোর উপরে আছে, সেটা তো মানে সেটা তো পরিষ্কারভাবে বোঝা যায়। এবং এই আসলে মানে এই জিনিসটা আমি মাঝে মাঝে বলি যে আ মানে পৃথিবীর বড় যেই ঘটনাগুলা ঘটাইছে সেগুলোর ভিতরে কিন্তু মানে আপনি যদি খুঁজলে দেখবেন একজন নাস্তিক বইসা আছে সেখানে, হ্যাঁ? বড় ঘটনা বা দুর্ঘটনা যেটাই ঘটুক না কেন আপনি খুঁজতে দেখবেন সেটার পেছনে একজন নাস্তিক বইসা আছে। এই যে যেমন ধরেন জায়নিস্ট আইডিওলজির যে গুরু তিনিও হুম, একজন নাস্তিক ছিলেন। বা মানে ভারত যে ভাগ হচ্ছে, পাকিস্তান হচ্ছে, এই মোহাম্মদ আলী জিন্নাহ সেও একজন নাস্তিক ছিলেন। মানে এভাবে সমস্ত ঘটনা বা দুর্ঘটনা যাই হোক সেটার পেছনে আপনি ঘুরে ফিরে দেখবেন একজন নাস্তিকের একটা প্রচ্ছন্ন হাত আছে। এই জিনিসটা আমাকে খুবই করে, মজা পাই যে নাস্তিকরা কত বড় ঘটনা ঘটায় ফেলছে কিন্তু অনেক সময় মুমিনরা বুঝতেই পারে নাই যে এই লোকটা নাস্তিক ছিল। এমনকি এই যে এখন সব কথা তো বলা যাবে না কিন্তু এই যে ২৪ যে বিপ্লব তারা বলছে, বিপ্লব তারা করেছে, এটার পেছনে তো নাস্তিকরা আছে, তাই না? আমরা তো জানি যে কে কোথায় কি করেছে সেগুলা তো আমরা জানি। এগুলোর পেছনে তো নাস্তিকরা আছে। তাইলে তোমরা কি করলা? তোমরা তোমাদের মানে উপরে তো সবচেয়ে উপরে তো নাস্তিকরাই বসে আছে। তোমাদের তো আসলে আ ইসলাম করছো। সেখানেও নাস্তিকরাই মূল গুটিটা খেলছে কিন্তু নাস্তিকরা। এটা মনে রাখতে হবে।
তাহলে আপনি তো মিলিয়ে দিলেন আমাদেরকে যে এই যে জিন্নাহ আ আ এটা একটা বড় উদাহরণ। তাছাড়া বর্তমানে হালের জিন্নাহ বলা যাবে কিনা মেজর ডালিমকে? যাই হোক। তো মেজর ডালিম যে এখানে ইসলাম টানলেন, মানে তিনি জাতির পিতা আদমের মতো মূর্খামি আবার করলেন আরকি। যে সমগ্র বিশ্বের জাতির পিতা নাকি আদম। এটার স্বীকৃতি তারা কে দিছে কে জানে। আদমের সাথে খ্রিস্টানদের অ্যাডামের সাথে তিনি ওইটা মিলাইলে তো আবার কন্ট্রাডিক্ট। তাহলে তো ওইটাকে স্বীকার করে নেওয়া। একজন মুসলমান সেটা স্বীকার করতে পারে কিনা? তো আসিফ ভাই, তাহলে সে ধর্মের আশ্রয় নিল কেন? তার এই অপকর্ম জায়েজ করার জন্য? অর্থাৎ সে যে খুনটা করছে এইটাকে একটু পাশ কাটায় যে আমি বারবার বলছি কিন্তু আমি কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি মুসলিম। আবার তার চেহারা দেখে মনে হচ্ছে যে অনেক কিছু আরকি চেহারা দেখে আর বিবেচনা না করি। আপনি কি মনে করেন যে এটা সে তার অপকর্ম ঢাকার জন্যই এই ধর্মের আশ্রয় নেয়? ধর্মটা তো আসলে এই অপকর্ম ঢাকার জন্যই এইটা এমনই একটা টুল যে আপনি যেকোনো অপকর্ম আপনি এটা দিয়েই তো থাকবেন। এটাই ধর্মের উৎপত্তি ঘটছে মার্ক টোয়েনের একটা কথা আছে সম্ভবত মার্ক টোয়েনের যে বাটপারের শেষ আশ্রয় হচ্ছে ধর্ম। হ্যাঁ? বাটপারি যখন আপনি করবেন তখন আপনার ধর্মটা দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে হবে। এবং আ আ আপনি যদি চাণক্যের অর্থশাস্ত্র পড়েন বা বা ম্যাকিয়াভেলির প্রিন্স পড়েন, এগুলোর ভিতরে আপনি দেখবেন যে ধর্মকে কিভাবে ব্যবহার করতে হবে, শাসকরা কিভাবে ধর্মকে ব্যবহার করে জনগণকে বোকা বানাবে, সেই ধরনের বিস্তারিত বিবরণ দেয়া আছে এই সমস্ত বইতে। এবং ধর্মটাকে এইভাবেই মানে শাসক শ্রেণী সবসময় ধর্মকে এইভাবেই ব্যবহার করেছে। এবং এরাও তো এই একই চরিত্রের। এরা তো আর বাইরের কিছু না। এরা জানে যে তাদের পূর্বের যুগের লোকেরাও একইভাবে ধর্মকে ব্যবহার করছে নিজের অপকর্ম ঢাকার জন্য, নিজের মানে আ এবং এই জিনিসটা এইটা তো সমস্যা ছিল না। কিন্তু এই জিনিসটা না এই যে ধর্মকে ব্যবহার করে নিজের চরিত্রকে পরিষ্কার করার চেষ্টা, এটা না একেবারে ভেতর পর্যন্ত রুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। আপনি যদি দেখেন যে একটা সময় আ আ ৭৮ এই যে ৭৬, ৭৭, ৭৮ এই সময়গুলাতে জিয়াউর রহমান যে কাজ করল যে সৌদি আরবের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করল এবং চুক্তি করার পরে বিভিন্ন আ ওই সৌদি আরবের যে স্লেভ মার্কেটটা যেটাকে আসলে স্লেভারি বলে সেটা হচ্ছে একদম আসলেই স্লেভারি। সেখানে বাংলাদেশের লেবারদেরকে পাঠাইলো। বাংলাদেশের মানে শ্রমিকরা সেখানে গিয়ে কিছু টাকা নিয়ে আসলো হুম, এবং সেই টাকাগুলা যেই শ্রমিকরা সেই জায়গায় গিয়েছিল তারা কিন্তু সবাই মোটামুটি একেবারে নিম্নবিত্ত পরিবারের এবং একদম অশিক্ষিত পরিবার থেকে উঠে আসা। তারা যখন সৌদি আরবে গিয়ে অনেক টাকা উপার্জন করে আনলো এইটা খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার যে আপনার যে অর্থনীতির সাথে আপনার যে শিক্ষা সেটা সবসময় একটা যোগাযোগ থাকতে হয়। সেটার একটা সম্পর্ক থাকতে হয়। যদি আপনার আ মানে টাকা বেড়ে যায়, শিক্ষাটা কম থাকে বা শিক্ষাটা বেড়ে যায় টাকাটা কম থাকে, এইখানে প্রবলেম তৈরি হয়। শিক্ষার সাথে আপনার জ্ঞানের সাথে আপনার মানে অর্থপ্রাপ্তি বা আপনার অর্থনৈতিক অবস্থা সেটার একটা স স আ মানে সামঞ্জস্য সবসময় বজায় রাখতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই সমস্ত লোকদের শিক্ষা-দীক্ষা জ্ঞানে তারা কিছুই না। কিন্তু টাকা হাতে অনেক কাঁচা টাকা তাদের চলে আসছিল। এই কাঁচা টাকাগুলা চলে আসার পরেই বাংলাদেশে আপনি দেখবেন যে সেই সময় হঠাৎ করে ধুপধাপ করে কিছু মসজিদ মাদ্রাসা তৈরি হওয়া শুরু হয়েছিল। যে এই টাকাগুলা তারা ওই সৌদি আরব থেকে নিয়ে আসছে বা মধ্যপ্রাচ্যের দেশগুলা থেকে নিয়ে আসছে ইয়া করে মানে লেব আ কা শ্রমের বিনিময়ে। এবং এই টাকাগুলা তখন তারা ব্যবহার করা শুরু করল যে নিজেরা যেই চুরি বাটপারি গুলা দেশে থাকার সময় তারা করত সেগুলাকে পরিষ্কার করার জন্য তারা ব্যবহার করল। তারা প্রত্যেকেই আল-হাজ নাম নেয়া শুরু করল এবং মসজিদ দিল, এলাকায় একটা মসজিদ দিল, মাদ্রাসা দিল এবং এইখানেই এবং তাদের কিন্তু শিক্ষা-দীক্ষা ছিল না। তারা কিন্তু মানে আ এইজন্যই আমি বলছিলাম যে শিক্ষার সাথে অর্থনীতির একটা সম্পর্ক থাকতে হয়। শিক্ষা-দীক্ষা না থাকার পরেও তারা যে টাকাটা দিয়ে সমাজে একটা উঁচু পজিশনে চলে গেল। এই ভারসাম্যটা যে নষ্ট হইল, সমাজের এই ভারসাম্যটা যে নষ্ট হইল, এইটা কিন্তু পরবর্তী সময়ে একটা বিরাট ইফেক্ট আমাদের ফেলছে। তাদের যে বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলা কিন্তু এখন বড় হইছে। হ্যাঁ? এবং তাদের যে নাতিরা তারাও কিন্তু এখন একটু বড় হইছে। এখন এই জেনারেশনটা আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই যে আ জিয়াউর রহমানের আমলে যেই ঘটনাটা ঘটছিল সেটার ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি এবং সামনে মনে হচ্ছে যেটা যে সামনে মানে আরো ভয়ংকর অবস্থা আমরা দেখতে যাবো। কারণ হচ্ছে কি এদের বাচ্চা-কাচ্চারাই তো বড় হইছে। এদের পারিবারিক শিক্ষা নিয়েই তো এই বাচ্চারা বড় হইছে। এরা আর কি হুম। করবে? এদের পক্ষে আর করা কি সম্ভব? এদের কাছ থেকে আমাদের যে খুব বেশি প্রত্যাশা তাও কিন্তু নাই। এদের কাছ থেকে আমরা এটাই চাই। এটাই বুঝি যে এদের এই ফ্যামিলি শিক্ষা, এই জ্ঞান, এই শিক্ষা দ্বারা হয়তো একটা জেনারেশন শিক্ষিত হইছে। সেই শিক্ষিত হইছে তাদের বাবারা ছিল হচ্ছে গিয়ে সৌদি আরবের শ্রমিক। এখন সৌদি আরবের শ্রমিক তার কাছ থেকে সেই পিতার কাছ থেকে তো আপনি এর থেকে বেশি কি আশা করবেন? তাই না? আশা করবেন হচ্ছে গিয়ে সে হচ্ছে ধর্মকে ব্যবহার করে সমাজে হয়তো চেয়ারম্যান বা কমিশনার বা এমপি ইলেকশনে এসে দাঁড়ায় এমপি হইছে। এটাই তো। এখন এই প্রবলেম গুলা আমাদের সমাজে আছে। এই প্রবলেম গুলা সলভ করতে হইলে এই যেগুলো আমাদের পুরনো প্রবলেম গুলা আছে সেই প্রবলেম গুলা সলভ করতে হইলে যেটা আমাদের করা দরকার ছিল সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আরেকটু ঠিক করা দরকার ছিল। কিন্তু এই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না। আমি কিছু সমালোচনা দেখলাম, পরে আমি সেই জিনিসটা আবার যাচাই করার চেষ্টা করলাম যে আমাদের পাঠ্যপুস্তকে আসলেই এই জিনিসগুলা ঢুকানো হইছে কিনা। আ পাঠ্যপুস্তক আবার ঠিক করা হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ মানুষকে আনার চেষ্টা করা হয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। কিন্তু এই মোল্লাদের চিলাপাল্লার কারণে তো সেটাও হইল না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন আ
ফিজিক্সের একজন খুবই ভালো একজন শিক্ষক ছিলেন। অধ্যাপক জি, উনাকে জি। অধ্যাপক ছিলেন। উনাকে আনার চেষ্টা হুম, করা হয়েছিল। সামিনা লুৎফাকে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই ২ টা একজনকেও আনা হইল না। এই যে আ এগুলা মোল্লাদের চিল্লাপাল্লার কারণে হলো না। হুম, কিন্তু যদি আ ইউনূস সরকার যদি মনে করে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটা এখন তো প্রেশার থাকবেই। এখন হুজুররা, মোল্লারা সে যখন গ্রামীণ ব্যাংক করছে তখনও তো মোল্লারা চিল্লাপাল্লা করছে, তাই না? এই করছে জি। মোল্লারা তো তখন তো কম করে নাই। সে যে সুদের ব্যবসা করছে, মেয়েদেরকে চাকরি দিচ্ছে তখনও তো মোল্লারা চিল্লাপাল্লা করছে। চিল্লাপাল্লা তো তার তো এটাতে অভ্যস্ত হয়ে থাকার কথা। সে তো আসলে জানে যে মোল্লারা চিল্লাপাল্লা করবেই এগুলো নিয়ে। এখন তারপরেও তো আমাদের এই পরিবর্তনগুলা ঘটাইতে হবে যেন আমাদের নেক্সট জেনারেশন বা তারপরের জেনারেশনটা যেন একটা মানে মানবিক মানুষ হয়, একটা সভ্য শিক্ষিত মানুষ হয় সেটার জন্য চেষ্টা করতে হবে। এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে এই অ এটাই আমি মানে জি। বাংলাদেশের যে এখন সরকার তাদের কাছে আমি এই আশাটা করব যে শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি করুক যেন সেখানে যুক্তি, প্রমাণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুক্ত চিন্তার বিকাশটা যেন ঠিকভাবে হয়। তাহলে দেখা যাবে ১ টা জেনারেশন ২ টা জেনারেশন পর সমস্যাগুলো আস্তে, আস্তে সমাধান হবে। এখন কোন সমস্যার সমাধান হবে না। সমাধান হবে না এবং আমরা এরকম ডালিমদের প্রেমিক দেখতে পাবো এবং যে ব্যক্তি সঞ্চালনা করেছেন তার ব্যাপারে আরেকজন আমেরিকায় থাকেন এক সাংবাদিক আছেন শাহেদ আলম। তিনি কয়েকটি জায়গায় তথ্য প্রমাণ দিয়েছিলেন যে, যে ব্যক্তিটি তার নিজের সন্তানকে আছাড় মেরে পঙ্গু বানিয়ে ফেলেছে। এমনকি নারী ঘটিত বেশ কিছু ভয়ংকর বিষয় তার আছে। এই অভিযোগগুলো আছে। যাই হোক তার কথাবার্তা এবং যতটা মানে ভয়ংকরভাবে ইসলামাইজেশনকে সে প্রমোট করে তার লাইভে শুধু এই আমরা যে ডালিমকে নিয়ে আলোচনা দেখছি। সে তো গুনবি, হারুন ইজার এমনকি জসিমউদ্দিন রহমানের মতো সন্ত্রাসী এবং পিনাকির মতো সন্ত্রাসী একসাথে এক সেমিনার তারা করেছে অনলাইনে এবং সে একজন জঙ্গিবাদী, জঙ্গিবাদকে সে ধারণ করে লালন করে এই দেশটাকে তালিবানি বা এই যে আইসিসির একটা শাখা বানাতে চায়। তারা কতদূর বানাতে পারে সেটা আমরা দেখি। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আর বেশি কিছু বলার নেই। এটা রাষ্ট্র দেখবে, আইন দেখবে। এখন আসিফ ভাই, আপনি একটা জিনিস বলছিলেন এই যে দ্বিচারীদের কথা এবং আমরা দেখলাম বাংলাদেশে একজন বর্তমানে উপদেষ্টা হয়েছেন যিনি কিনা ঢেঁড়স তত্ত্ব দিয়ে আমাদের শাহবাগ আন্দোলন বা এই নাস্তিক হত্যার বৈধতা দিতে গিয়ে তিনি বলছিলেন না কিছু কথিত বুদ্ধিজীবী যারা কিনা এই হত্যাকে সমর্থন করেছে। তার মধ্যে অন্যতম এই ফারুকী যে সিনেমা নাটক বানায়। সে বলছিল যে ব্লগার হত্যাকাণ্ড এক প্রকার কেন বৈধ? এগুলো না করে লেখালেখি না করে ঢেঁড়স চাষের সে ফতোয়া দিয়েছিল। যে ব্যক্তি কিনা আবার কিন্তু ঘরে, ঘরে লিটনের ফ্ল্যাটের বৈধতা দেওয়ার অন্যতম একজন কারিগর। তো মোমেনদের কাছে আসলে এই ধুরন্ধরগুলোই বারবার যায় এবং ধর্ম ব্যবসা যে কি একটা জিনিস আসিফ ভাই, আমরা একটু এখন ধর্ম ব্যবসার দিকে যেতে চাই। আমি ধর্ম ব্যবসার আসলে ধর্ম ব্যবসায়ীরা কিরকম দ্বিচারী হয় এটার একটা উদাহরণ দিতে গিয়ে আমি একটা ভিডিও দেখি। চাঁপাইনবাবগঞ্জের একটা ঘটনা যেখানে জামাত শিবির বা এই মনের লোকজনরা গানের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে। এখন প্রশ্ন আসছে ২০২৫ সালে এসে তারা এই যে আচরণটা করছে আসিফ ভাই, এই যে তৌহিদি জনতা একটার মাথায় টুপি নেই এবং তারা ইসলামের ধারক বাহক, তারা গান পছন্দ করে না। তাদের ফোনের মধ্যে গান আছে, তারা সারাক্ষণ রিল দেখে, ভিডিও করে, ভিডিও রেকর্ড হচ্ছে, সবই হচ্ছে। গান তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধু তাদের না, কেউই আমরা অস্বীকার করতে পারব না। কিন্তু এই শ্রেণীর লোকরাই আবার গানকে নিষিদ্ধ করতে চায়। আবার দেখি যারা ওয়াজ মাহফিল করে, এই ২ টা যদি একসাথে বলেন আসিফ ভাই ভালো হয়। ওয়াজ মাহফিল যারা করে তাদের মধ্যে অন্যতম একজন মোল্লা হচ্ছে এবং জামাতের সে এক ধরনের মুখপাত্র আমির হামজা। আমির হামজার আরোগুলো কয়েকটা খ্যাতি আছে। রেশমিকা মান্দানা আরো কত কি। দেখেন সে এখন অনেকেই বলছে সে পাগল হয়ে গেছে। সে নিজেই তার মাইক ছিঁড়ছে তার রাগের কারণে। এবং রেশমিকা মান্দানা, শাবনূর সহ, পরিমণি সহ অনেক নারীর ব্যাপারে তার বেশ আগ্রহ দেখা গেছে। এটা ভালো লক্ষণ। তবে এই যে তারা পাগল হয়ে যাচ্ছে এবং তারা যে আচরণগুলো করছে, মাইক-টাইক ছিঁড়ে ফেলছে, কামড়াচ্ছে, তার ছিঁড়ে ফেলছে। আসিফ ভাই, আমরা দেখছি আজহারি ওয়াজ মাহফিলে এসে বলছে আম অনেক ধরনের কথা তার মধ্যে মোহাম্মদকে বলেছে কাউবয়। তো এই ধর্ম ব্যবসায়ীদের দ্বিচারিতা এবং তাদের গ্রহণযোগ্যতা এত অপমান অপদস্থ এই আজহারি কিন্তু তার নবীকে বলেছিল, তার নবীর ১ম স্ত্রী যার জন্য ইসলাম আসতো না, খাদিজাকে নিয়ে বলেছিল, "ইনট্যাক্ট না, প্রৌঢ়া, কারবালা" আরো কি কথা। মানে এই কথাগুলো ধার্মিকরা নেয়। এই ওয়াজ মাহফিলকারী যারা নিজের মাইক নিজে কামড়ে ছিঁড়ে ফেলছে। রাশমিকা মান্দানা যাদের আইডল, সেই ব্যক্তিদের সমাজে এত গ্রহণযোগ্যতা কেন? আ সমাজে গ্রহণযোগ্যতা কেন? এটা তো আমাদের সমাজ তো আসলে এইরকমই। এটা তো আ অ ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি। আমি আমার ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা বলি। আমার একটা বন্ধু সে আ বিয়ে করল। বিয়ে করার পরে আমাদেরকে বলল যে সে বিয়ে করতেছে এবং আমাদেরকে সে খুবই খুশি হয়ে বলতেছে যে একটা ইনটেক্ট বউ পাইছি। আমি মানে একটু হতভম্ব যে বউ সেটা আবার ইনটেক্ট এটা মানে এটার মানেটা কি? এটা তো আমি বুঝতে পারি নাই। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে এটার মানে কি? সে বলল যে তার বউ এরকম যে সে কখনো ঘরের বাইরেই যায় নাই। মানে এমনকি স্কুলেও যায়নি। তাকে বাসায় এসে পড়ানো হইছে। সে একবারই ঘরের বাইরে গেছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। এসএসসি পাস করছে। তো আমি বললাম যে, "এসএসসি পাস করছে তাহলে তো মেয়েটা ছোট অনেক, কম বয়সী মেয়ে।" এবং সে তখন আমাকে বলল যে, বেশি বয়স হইলে আ মেয়েরা আর ইনটেক্ট থাকে না। ইউনিভার্সিটিতে গেলে আর ইনটেক্ট থাকে না। তখন আমি রীতিমতো একদম মানে আমার চোয়াল-টোয়াল ঝুলে যাচ্ছে তার কথা শুনে এবং তারপরে আমি তার কাছ থেকে যেটা জানলাম যে, সেই বন্ধুটা কিন্তু তার জীবন কিন্তু ছিল হচ্ছে গিয়ে একদম প্লে বয় জীবন। হ্যাঁ? সে এমন কোন কিছু নাই যে সে জীবনে করে নাই।
আ সেগুলা বলতে গেলে সেগুলো আমি বলব না। তার জীবনটা আমি তো জানি আমার ঘনিষ্ঠ বন্ধু। সে কার সাথে কি করেছে সেগুলো সবই তো আমাদের জানা। কিন্তু সে যখন একটা বউ চাচ্ছে তখন সে এই যে এই টাইপের ওয়ার্ড যে একটা মানুষকে সে ইনটেক নাকি ইনটেক না এই টাইপের ওয়ার্ড ব্যবহার করা যায় একটা মানুষের সাথে এই জিনিসটাই তো হুম। আমার এর আগে কখনো মাথায় আসেনি। সেই জিনিসটা তার কাছ থেকে শুনে এবং এরপরে আমি দেখতে পাইলাম যে আসলে তো এই রকমের মানুষের সংখ্যা তো আমাদের সমাজে অসংখ্য। আমি কয়জনের সাথে এটা নিয়ে ফাইট করব? একটা জিনিস নিয়ে যে তার সাথে তর্ক-বিতর্ক করব বা তার সাথে ফাইট করব। হাজার মানুষ এই কথা বলতেছে। এখন একটা সমাজে যখন সবাই এই কথা বলতেছে তখন আমি হয়ে গেছি যে বেকুব, তাই না? আমি কেন এই ধরনের কথাতে আপত্তি করতেছি বা এই ধরনের কথা আমার কাছে কেন অস্বস্তিকর লাগতেছে? এই ধরনের ওয়ার্ড একটা মানুষের ক্ষেত্রে ইনটেক্ট মানে বউ এই ধরনের শব্দগুলো আমার কাছেই অস্বস্তিকর আমার কাছে কেন অস্বস্তিকর লাগতেছে? এইজন্য আমি একটা সময় একঘরে হয়ে গেলাম। এখন যে জিনিসটা যে জিনিসটা আপনি বললেন যে এই যে আ আ আপনার মোস্তফা সরয়ার ফারুকীদের মতো যেই লোকেরা, দেখেন তারা তাদের ইসের ভিতরে সিনেমার ভিতরে দেখাচ্ছে লিটনের ফ্ল্যাটে ছেলে-মেয়ে গিয়ে একসাথে থাকতেছে এবং সে ফেসবুকে আইসা মানে বলতেছে ইসলামকে রক্ষা করতে হবে। ইসলামকে যেভাবেই হোক রক্ষা আমি দেখেছি তার বিভিন্ন স্ট্যাটাসে সে ইসলামকে রক্ষা করতে চায়। তার কথাবার্তা শুনে মনে হয় সে আসলে ইসলামকে রক্ষা করার একটা মানে একটা যে জোশ তার ভিতরে আছে, ইসলামকে তার রক্ষা করবে উনি। তো ভালো উনি ইসলামকে রক্ষা করুক তাতে আমার আপত্তি নাই। কিন্তু মানে লিটনের ফ্ল্যাট সবকিছু দেখায়-টেখায় সেরে এই কাজটা করতেছে। এই চরিত্রটা আমি প্রত্যেকটা বাঙালির ভেতরে এই একই জিনিসটা দেখি যে এই যে আমি যে বন্ধুটার কথা বললাম, সে নিজের জীবনে তার জীবনটা কাটছে হচ্ছে একটা প্লে বয়ের জীবন। সারা জীবন সে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করছে। কিন্তু সে যখন বিয়ে করতেছে তখন তার দরকার হচ্ছে ইসলামী শরীয়ত মোতাবেক একটা পর্দা-প্রশিদা করা একজন নারী তার দরকার। মানে একদম এক চরিত্র হচ্ছে এই যে এই মোস্তফা সরয়ার ফারুকীর। সে সারা জীবন এই কাজগুলা করছে, সিনেমা বানাইছে। সিনেমা বানানোই তো ইসলামে হারাম, তাই না? সিনেমাতে মেয়েরা থাকতেছে, আবার এই ধরনের ঘটনা থাকতেছে। এই ধরনের ইসলামের দৃষ্টিতে যেগুলা অবৈধ সম্পর্ক সেগুলার একদম ছড়াছড়ি থাকতেছে। কিন্তু সে আবার ফেসবুকে এসে ইসলাম রক্ষা করতেছে। তারপরেও এই আসিফ যে ভাই একটা প্রশ্ন আমি করি আসিফ ভাই। এটা আসলে এখানে প্রাপ্তবয়স্ক না হইলে এই প্রশ্নটা করাটা উচিত কিনা? কিন্তু আমি খুব কিউরিওসিটি থেকে ব্যক্তিগত আগ্রহ থেকে যে ইনট্যাক্ট কিনা তারা সেটা কিভাবে বোঝে? বিয়ের আগে কিভাবে বোঝে? আর বিয়ের আগে যদি সে বোঝে তাহলে এটা আবার শরীয়ত সম্মত হয় কিনা? আর যদি শরীয়ত সম্মত না হয় বিয়ের পরে ধরেন সে বুঝলো। বিয়ের আগে কোন ধরনের সম্পর্ক। লিটনের ফ্ল্যাট যেটা চাওয়া মানে এই যে সম্পর্ক, বিয়ে, প্রেম, বহুগামিতা এগুলোকে মানে করা, স্বাভাবিক করার চেষ্টা। সেই ব্যক্তিরা যখন ইনট্যাক্ট না খোঁজে তাহলে কি বিয়ের আগে যৌন সঙ্গম করেন ওই নির্ধারিত নারীর সাথে? আর যদি না করে থাকেন বিয়ের পরে যদি তারা এরকম নারীর তাদের মনে হয় যে ইনট্যাক্ট না তাহলে তার পরিবারটা ওই নারীর ভবিষ্যৎ কি হয় আসিফ ভাই? এটা তো মর্মান্তিক, তাই না? মানে তারা কি ছেড়ে দেয়? গালাগালি করে? এখন এই যে এই জিনিসটা বলতে গেলে তো একটু আ কথা আমি সংযত করে বলতেছি যে তারা জি, কিন্তু জি। এই জিনিসটা চেক করে যে তারা যখন বিয়েটা করে একটা মানে একটা মেয়ের সাথে যখন তাদের এই সম্পর্কটা হয় তখন কিন্তু তারা এই জিনিসটা চেক করে যে আ বেশিরভাগ সময় দেখা যায় যে যত ধরনের রক্তারক্তি হবে বা যত ধরনের মানে খুবই বাজে একটা পরিস্থিতি হবে তখন তারা এই সন্তুষ্টিটা উপভোগ করে যে তার বউটা এই অভিজ্ঞতার ভিতর দিয়ে আগে যায় নাই। যত ধরনের মেয়েটা যত ব্যথা পাবে বা মেয়েটা যত মানে যন্ত্রণা পাবে, তত তাদের এই স্যাটিসফ্যাকশন টা আসবে যে, মেয়েটা তো আগে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। এইটা আপনি দেখেন যে আফগানিস্তানে এই ধরনের কিন্তু বিভিন্ন গোত্র আছে। ভারতেও এই ধরনের বিভিন্ন গোত্র আছে যাদের বিছানায় সাদা কাপড় দিয়ে দেওয়া হয়। মানে বাসর রাতে সাদা পর্দা হুম। দিয়ে দেওয়া হয় এবং স্বামী যখন বাইরে আসে, ঘরের বাইরে আসে তখন সে সাদা চাদরটা নিয়ে আসে। সাদা চাদরটার ভেতরে যদি রক্তাক্ত থাকে তাহলে সেই জিনিসটা প্রুফ করে যে মেয়েটা ভার্জিন ছিল। হ্যাঁ? এখন এই জিনিস এই একই মন মানসিকতা কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষের মধ্যে আছে যে তারা চায় যে ওই রাতে তারা এই কাজটা যখন করবে তখন বীভৎস একটা ঘটনা ঘটুক। এবং এইটাতে তারা সেই স্যাটিসফ্যাকশন টা পায় যে তারা ইনটেক্ট একটা জিনিস পেয়েছে। এখন এইগুলা যখন আপনি দেখবেন তখন তো আসলে নিজেই হতভম্ব হয়ে যাবেন যে এইগুলা আমি এই জাতিসত্তার সাথে মানে আমি এই জাতি থেকে বিলং করি। আমি এই জাতি থেকে উঠে আসছি। নিজের প্রতি একটা লজ্জা আসবে যে মানে একটা মানুষকে তার মানে এবং এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকেই ধর্মের যে শিক্ষাগুলার ভিতরে কিন্তু এই জিনিসগুলো আমরা দেখি। যে এই যে দেনমোহর জিনিসটা আসলে কি? আমরা তো ছোটবেলায় এই জিনিসটা জানতাম না যে দেনমোহর জিনিসটা কি? আমরা ভাবতাম যে আ নারী কোথায় যাবে তার অর্থনৈতিক মানে ইসের জন্য এই দেনমোহরটা দেয়া হচ্ছে। পরবর্তীতে যখন আমরা বইপত্র ঘাটলাম, ইসলামের কোরআন হাদিস এবং হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থগুলা সেগুলো যখন পড়লাম, তখন আমরা দেখতে পেলাম যে সেখানে লেখা দেনমোহর মানে হচ্ছে একজন নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। এইটা দিতে হয়। কারণ হচ্ছে একজন নারীর লজ্জাস্থানটা যেহেতু তার স্বামী উপভোগ করতেছে, সেইটার মূল্যটা পরিশোধ করা হচ্ছে। এখন মূল্যটা যদি পরিশোধ করে দেয়াই হয়, তাহলে তো সেটার মালিকানাটা পুরুষের হাতে চলে যায়। হ্যাঁ? আপনি যখন মূল্যটা পরিশোধ করে দিবেন, তখন তো এটার সম্পূর্ণ মালিকানা আপনার কাছে আসবে এবং আপনি তো তখন আপনার মালিকানাধীন যে জিনিসটা, সেটাকে তো আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন। এবং এই যে আমরা যে অনেকদিন ধরে এই কথাগুলা বলছি যে, বৈবাহিক ধর্ষণটাও যে একটা ধর্ষণের অন্তর্ভুক্ত, এটাও যে আমাদের বাংলাদেশের আইনে অন্তর্ভুক্ত করা উচিত যে, বৈবাহিক ধর্ষণও তো ধর্ষণ।
এইটা মানুষকে আমরা যে লেখালেখি করছি বা কথা বলছি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছি প্রতিনিয়ত অনেক মানুষকে, অনেক বাঙালিকে এই জিনিসটা বোঝানোই সম্ভব হচ্ছে না যে নিজের স্ত্রীর কাছ থেকেও অনুমতি নিতে হবে। মানে যৌন কাজের জন্য নিজের স্ত্রীর কাছ থেকেও অনুমতি নিতে হবে। এইটা না তাদের মাথাতেই ঢুকতেছে না যে বউয়ের কাছে আবার কিভাবে অনুমতি নিব? বউয়ের কাছ থেকে আবার অনুমতি কিসের? এইটা না তাদেরকে বোঝানোটা এত ডিফিকাল্ট একটা মানে ধার্মিক মানুষকে এই জিনিসটা বোঝানো এত ডিফিকাল্ট যে আ তখন আমাদের পার্থক্যটা বুঝতে পারি যে চিন্তার ভেতরে যে এত ব্যাপক একটা পার্থক্য, এই যে এক বাংলাদেশের একটা সাধারণ মানুষের সাথে আমাদের যে চিন্তার এত বিরাট পার্থক্য। আসলে আমি যেই ভাষায় কথা বলছি সে আরেক ভাষায় কথা বলছে। আমাদের কমিউনিকেশনটা ইয়াই করতেছে না। আমরা একজন আরেকজনকে বুঝতেই পারতেছি না। তখন এই যে জিনিসটা আমরা দেখি যে আমাদের যে মানে বইগুলা আমাদের দেখেন আপনি যে বাংলা একাডেমি থেকে বইমেলার থেকে আমাদের বইগুলা নিষিদ্ধ করে দেওয়া হইল। রকমারি থেকে হুম, আমাদের বইগুলাকে সরায় দেওয়া হইল। এই যে রকমারির ঘটনার পরেই তো এই যে আ মোস্তফা সরোয়ার ফারুকী সেই স্ট্যাটাসটা দিয়েছিল যে ঢেঁড়স চাষের যে স্ট্যাটাসটা সেটা দিয়েছিল। যে অভিজিৎ রায়ের বইগুলা রকমারি থেকে সরায় নেওয়া হইল। বইমেলা থেকে আমাদের বইগুলাকে রীতিমতো নিষিদ্ধ করে দেওয়া হইল। আমাদের নাস্তিকদের কোন বই আর ছাপা হবে না। নাস্তিকদের কোন বই ছাপতে প্রকাশকরা এখন আর সাহস পায় না। কারণ তাদেরকেও মেরে ফেলা হবে। এবং বইমেলা থেকেও পরিষ্কারভাবে আমাদের মানে এই শেখ হাসিনার আমলে বইমেলা থেকেও পরিষ্কারভাবে বলে দেওয়া হইল নাস্তিকদের বই বইমেলাতে রাখা যাবে না। তো এই যে আ এবং এইখানে একটা ফাঁকা মাঠ তৈরি করে দেওয়া হইল মানে মুমিনদের জন্য একটা ফাঁকা মাঠ তৈরি করে দেওয়া হইল যে তারা নাস্তিকদের যুক্তির বিরুদ্ধে একের পর এক বই লিখে যাচ্ছে। সেগুলো প্রকাশ হচ্ছে। প্রতি বছর অসংখ্য মানে মুমিনদের বই প্রকাশ হচ্ছে বাংলাদেশ থেকে। কিন্তু তারা আসলে কার জবাব দিচ্ছে সেটা কেউ জানে না। হুম? তারা যে জবাবটা দিচ্ছে, কার জবাব দিচ্ছে? আমাদের বইটাও থাকুক, তাদের বইটাও থাকুক। তারপরে আমাদের বইয়ের জবাব তারা দেক, অসুবিধা কি? আমরা তো তাতে নিষেধ করছি না। আমাদের বইয়ের জবাব দেন আপনারা। কিন্তু আমাদের বই যেখানে নাই, তারা লাগাতার আমাদের মানে লেখার জবাব দিয়ে যাচ্ছে। শুধুমাত্র সেগুলোই আ আ মানে বইমেলাতে পাওয়া যাচ্ছে, সেই বইগুলা। তো এইভাবে যদি চলে, তাহলে তো এই ধরনের একটা ধর্মান্ধ, একটা উৎকট, একটা মানে সাম্প্রদায়িক, একটা মানে বীভৎস চিন্তা ভাবনার মানুষদের কি পাওয়া যাবে? এবং যারা হচ্ছে খুনীকে সেলিব্রেট করবে। খুনীকে একটা হিরোর আসনে বসাবে। এগুলোই তো হওয়ার কথা। এগুলো তো অস্বাভাবিক কিছু আমি অস্বাভাবিক কিছু দেখি না। এগুলোই হবে বাংলাদেশে। অনেক ধন্যবাদ আসিফ ভাই। এবার আমি আমরা একদম শেষের দিকে এসেছি। প্রায় ৩,৫০০ মানুষ দেখছিলেন, অনেক কমেন্ট করছিলেন যে এই বিষয়গুলো নিয়ে। ভারতের ওই বিষয়টা জিজ্ঞেস করেছেন যে ভারতের কোথায় হয়? আমি একটু বলি আসিফ ভাই, এই যে আমি সিনেমা ইন্ডাস্ট্রির সাথে অনেকদিন কাজ করেছিলাম। তো সেখানে একজন নারী আমাকে বলেছিলেন যে তার কিছু বন্ধুরা যারা সম্ভবত মারাঠি অথবা গুজরাটি, তাদের একটা ট্রেন্ড, মানে তারা সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকে, তাদের বয়ফ্রেন্ডের সাথে থাকে, লিভ ইন করে, সব ঠিক আছে। কিন্তু যখন তাদের বিয়ে-শাদী হয়, তারা বিশেষ একটা সার্জারি করে। যে সার্জারির ফলে ওই যে এই বিকৃত পুরুষদের যে চিন্তা, যে পর্দা তৈরি, সেই পর্দাটা আর্টিফিশিয়ালি তৈরি হয় এবং এটা ধরতে পারে না। তো এই ট্রেন্ড, এই সম্ভবত গুজরাটি অথবা মারাঠি, এদের মধ্যে আরকি। নারীদের মধ্যে এটা খুব প্রচলিত। এটা এক প্রকার ওপেন সিক্রেট। তারা এখন ওই পুরুষরা মানে চিন্তিত থাকে যে সার্জারিটা কেমনে করবে সেই বিষয়, মানে সার্জারিটা ধরার কোনো নিয়ম আছে কিনা সেটা খুঁজতেছে। তো তাদের সেই চিন্তা তারা করুক। আমরা আপনার কাছ থেকে একটা বিষয় মন্তব্য জানতে চাই। বাংলাদেশে এটাও আলোচিত যে অনেকে বলছেন যে শেখ হাসিনার সরকার ভালো ছিল। যারা এইটা মনে করেন তাদেরকে আবার অনেকে ট্রল করেন এই বলে যে আফসোস নেই। আপনি শেখ হাসিনাকে ফেরত চান কিনা? মানে শেখ হাসিনা বলতে শেখ হাসিনা শাস্তির জন্য ফেরত সেটা বলছি না। যে আপা যারা মনে করেন আপা, তাদের যে একটা চিন্তা সেটা মানে আপনি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে রাজনীতি করার জন্য উপযুক্ত মনে করেন কিনা? না, শেখ হাসিনাকে আমি বাংলাদেশের রাজনীতি করার উপযুক্ত আমি মনে করি না। তার অধিকার থাকবে, তার সেই রাইট হুম, থাকবে। নিশ্চয়ই সে যদি বাংলাদেশে প্রত্যেক মানুষেরই বাংলাদেশে ফেরত যাওয়ার অধিকার আছে। তিনি যদি নাগরিক হন, তাহলে তো প্রত্যেক মানুষেরই বাংলাদেশে ফেরত যাওয়ার এবং একজন নাগরিকের রাজনীতি করার অধিকার আছে। হুম, তিনি যদি ক্রিমিনালও হন, তাহলেও কিছু ক্ষেত্রে আ আ গণহত্যার সাথে যুক্ত না থাকলে আ তার রাজনীতি করার অধিকার থাকা উচিত। এবং গণহত্যা হয়েছে কি হয়নি সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদেরকে আ আ একটা তদন্ত কমিটি তৈরি করে সেই জিনিসটা এক ধরনের ফয়সালায় আসতে হবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে আবার রাজনীতি করে তাহলে সেটা তার অধিকার থাকা উচিত। এটা আমি মনে করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না যে শেখ হাসিনা আ বাংলাদেশে আবার ফেরত আসুক বা বাংলাদেশে এসে রাজনীতি করুক বা কারণ হচ্ছে গিয়ে এই মহিলা এত বিরক্ত করছে মানুষকে এত মানে বা বা এত দেয়ালের একদম শেষ সীমায় আমাদেরকে ঠেলে দিছে যে দেখেন একটা কথা পর্যন্ত বলার কোনো স্কোপ নাই। একজন মানুষ Facebook এ কোথায় একটা স্ট্যাটাস লিখছে আ বা বা শেখ হাসিনাকে নিয়ে। তার ৭ বছরের জেল হয়ে গেছে। হ্যাঁ? এই রকমের পরিস্থিতিতে একটা ছেলে কোথায় একটা লাইক দিছে। সেই লাইক দেওয়ার কারণে তার বাসায় ছাত্রলীগ গিয়ে হামলা করছে। তুই লাইক দিছিস কেন? এবং তাকে মারপিট করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি তো আমরা কেউ দেখতে চাই না। এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে গিয়ে আ আওয়ামী লীগের যে নীতি আদর্শ ছিল একটা সময়ে যেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং এই ধর্মনিরপেক্ষতার কথাই তো আমরা সবসময় বলে আসতেছি। আওয়ামী লীগ যদি সত্যিকারভাবে ধর্মনিরপেক্ষ একটা মানে গণতান্ত্রিক এবং মানুষের বাকস্বাধীনতা সংরক্ষণ এই জিনিসগুলো যদি ফলো করত আওয়ামী লীগ, তাহলে তো আমরা অবশ্যই আওয়ামী লীগকেই সবসময় সাপোর্ট দিতাম। কারণ
আওয়ামী লীগকে সাপোর্ট দিতাম অথবা কোনো একটা বাম দলকে সাপোর্ট দিতাম। দেখেন, এই যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, তখন আমাদের যারা হচ্ছে গিয়ে লেখালেখির সাথে যুক্ত বা যারা এই ধরনের আন্দোলনের সাথে যুক্ত, তাদের খুব আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে খুব পাত্তা দেয়। কিন্তু যেই যদি শেখ হাসিনা যদি এটা কখনো হবে না, কিন্তু তারপরেও ধরেন তর্কের খাতিরে ধরে নেন যে শেখ হাসিনা যদি আবার কালকে চলে আসে এবং এসে যদি ক্ষমতা পেয়ে যায়, কালকে থেকে দেখবেন যে আওয়ামী লীগের কর্মীরা আর আমাদেরকে ৳২ দাম চেনে না। দিবে না এবং আমাদেরকে কিভাবে পিটানো যায় সেই বন্দোবস্ত তারা করবে। এগুলো আমরা জানি, এগুলো আমরা দেখে আসতেছি। যে তাদের এখন দরকার, তাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন একটু সমর্থন দরকার। এইজন্য তারা এদিক-সেদিক ঘুরঘুর করছে এবং ঘুরঘুর করে আমরা যেন শেখ হাসিনার সম্পর্কে একটু ভালো কথা বলি, সেইটার চেষ্টা তারা করে যাচ্ছে। কিন্তু লাভ হবে না। এটাতে কোনো লাভ নেই। শেখ হাসিনাকে আমরা আর কেউই চাই না। শেখ হাসিনা যদি সেই কাজগুলা করত, যেই কাজগুলা তার করা দরকার ছিল, সেটা যদি এই যে যেই কাজগুলা সে করে গেছে, জঙ্গিবাদের একটা আস্তানাতে পরিণত করে গেছে বাংলাদেশ, সেইটার মানে কাফারা তো তার নিজেরই দিতে হচ্ছে। এই যে যারা হুম, এখন তাকে দেশ ছাড়া করল, তারা কারা? তারা তো ওই আদর্শেরই লোকজন। তাদেরকে যে আ এবং শেখ হাসিনাকে যদি তারা হাতের কাছে পাইতো সেদিন, তাইলে তো আমি মনে করি একটা সিরিয়াল আছে মানে 'গেম অফ থ্রোনস' সম্ভবত। সেটার ভিতরে একজন মানে ক্ষমতাশালী রানীকে রাস্তায় টেনে হিঁচড়ে করা হয়। বিপর্যস্ত করা হয়। আমার তো ধারণা শেখ হাসিনাকে যদি হাতের কাছে পাইতো তারা সেই কাজই করত। এখন সেই কাজটা আমরা কেউ চাই নাই। সেই ধরনের ঘটনা ঘটুক আমরা কেউ চাই না। কিন্তু আমি কিন্তু অনেক বছর আগে এই ধরনের মানে একটা লেখা লিখেছিলাম যে ভবিষ্যতে এই মৌলবাদীরাই শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে এই অবস্থা করবে, যে অবস্থা গেম অফ থ্রোনস এর একজন ইসের সাথে হয়েছিল, সেই অবস্থা করবে। শেখ হাসিনাকে আমরা কেউই চাই না। আমরা চাই এমন একটা আ রাষ্ট্র ব্যবস্থা যেখানে আ ধর্মনিরপেক্ষতা থাকবে, প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে এবং স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা আ একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে। সেখানে বাচ্চারা শিখবে যে আধুনিক যুক্তিবাদ, আধুনিক বিজ্ঞান, আধুনিক মানবিকতা, মানবতা এবং মানববাদ, এই জিনিসগুলা শিখবে। এই জিনিসগুলা যদি তাদেরকে শেখানো যাইত, তাহলে তো অ আমরা আসলে এরকমের একটা সরকার চাই যারা এই ধর্মান্ধদেরকে আশকারা দিবে না এবং তাদেরকে এই জঙ্গিবাদের যে মানে ভয়ংকর গভীরে পর্যন্ত পৌঁছে গেছে। এখন দেখেন, এই যে মাদ্রাসার ছেলে যারা হচ্ছে গিয়ে এই কাজগুলা করে। আপনি আপনার ফেসবুকটা খুলে দেখেন, দেখবেন যে অসংখ্য মানুষ এসে আপনাকে গালিগালাজ করতেছে। অসংখ্য মানুষ আমাকেও প্রতিদিন গালিগালাজ করে, আমাকে হুমকি-ধামকি দেয়। এই ছেলেগুলার প্রোফাইলটা ঘাটলেই দেখা যায় যে অত্যন্ত নিম্ন বিত্ত পরিবারের হয়তো ছেলে, কোন একটা মোবাইল ফোন পেয়েছে। সে এটা এখন ইন্টারনেটের সুবিধাটা সে নিচ্ছে ইসলাম রক্ষা করার। যে মহান দায়িত্বটা তার উপর চেপেছে, সে ইসলাম রক্ষা করছে ফেসবুকে ঢুকে নাস্তিক আসাদ নূরকে বা নাস্তিক আসিফ মহিউদ্দিনকে গালি দিয়ে সে ইসলামটাকে রক্ষা করছে। এই যে সে সওয়াবটা কামাচ্ছে। এই ছেলেটা হয়তো বাংলাদেশের খুবই দরিদ্র পরিবার থেকে এসছে এবং তাকে হয়তো তার বাবা-মা মাদ্রাসাতে ছোটবেলায় পাঠায় দিছে। তাদের আর উপায় ছিল না। ফ্যামিলিরও আর হয়তো উপায় ছিল না। এই কারণে এই মাদ্রাসাতে এই ছেলেটাকে পাঠাইছে। এখন এই ছেলেটারও তো আসলে সেরকম কোনো দোষ নাই। ছেলেটা তো একটা পরিস্থিতির শিকার। এখন এইটার দায়টা তাহলে কার? এই যে এই কাজগুলা যে তারা করতেছে বা এই ধরনের ঘটনা বা এই ধরনের একটা উৎকট মন মানসিকতার বিকাশ যে বাংলাদেশে হচ্ছে, এইগুলার দায় আমি হুম। মনে করি যে সরকারগুলা ছিল, আমাদের যে এই শেখ হাসিনা, তার আগে যে সরকারগুলা ছিল, এরশাদ, জিয়াউর রহমান, এ এ যে খালেদা জিয়া, এই সরকারগুলারই সেই দায়টা নিতে হবে। তারা আসলে এই প্রজন্মগুলাকে তৈরি করছে। এখন ২০২৫ সালে আমি যেটা মনে করি যে এমন একটা রাষ্ট্র তৈরি হোক, এমন একটা আ সংবিধান, এমন একটা আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি হোক যেখানে কোন ধরনের ধর্মীয় বৈষম্য বা কোন ধর এ এ- এই যে 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 যেমন ধরেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন তারা করল, হুম? এখন যদি আমরা বলি যে, আচ্ছা তাহলে মানে সমকামীদের সাথে কি এখনো বৈষম্য করা হবে? এখন কি ট্রান্সজেন্ডারদের সাথে কি এখনো বৈষম্য করা হবে? এখন কি যারা হিজড়া তাদেরকে সাথে কি একই ধরনের বৈষম্য করা হবে? তারা কিন্তু এই অধিকারগুলো তাদেরকে দিবে না। কিন্তু তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এখন তাইলে কিসের বৈষম্য বিরোধী তোমরা আন্দোলন করলা? যাদেরকে তোমরা এবং তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করলো এবং কোটা সিস্টেমে একেকজন উপদেষ্টাকে নিয়োগ করা হইল। যে জিনিসগুলা দেখে মানে এদের হিপোক্রিসি দেখে আর কিছু বলার থাকে না। কিন্তু তারপরে আমরা যেটা চাই যে বাংলাদেশে একটা আ সোশ্যাল ডেমোক্রেসি আসলে শক্তিশালী হবে বাংলাদেশে। যে উদার যে ভ্যালু গুলা আমাদের আছে, সেই ভ্যালু গুলাকে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার সেটাকে মূল্য দেবে এবং আমাদের যে বাক স্বাধীনতা, সবচাইতে ইম্পোর্টেন্ট যেটা বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাটা আমরা ফেরত পাবো। আমরা যেন আ বইমেলাতে বই লিখতে পারি। আমাদের বইগুলা যেন নিষিদ্ধ না হয়। হ্যাঁ, আমাদের বইয়ের সমালোচনা তোমরা করো, অসুবিধা তো নাই। তোমরা তোমাদের বই লেখো, তোমরা তোমাদের যুক্তি তুলে ধরো। এবং তোমরা যদি আমাদের বিরুদ্ধে অভিযোগ করো যে আমরা ধর্মকে অবমাননা করছি, তাহলে তোমরা ঘেঁটে দেখো তোমাদের সিরাত গ্রন্থে, তোমাদের নবীও এই একই কাজ করেছে। তাহলে এই অভিযোগ তো তারা তুলতেই পারে না যে আমরা ধর্ম অবমাননা করছি। এটা তো তাদের সুন্নত, এটা তো নবীর সুন্নত। এখন এই জিনিসগুলাই আমরা বারবার বলে আসছি যে আমাদেরও সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করে দেয়া হোক, যেখানে আমরা নির্ভয়ে
কথা বলতে পারবো, নির্ভয়ে আমরা লেখালেখি করতে পারবো। একটা মানে রাষ্ট্রে যদি লেখকদের যারা লেখালেখি করে তাদেরকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো সেই জাতিসত্তার এই অবস্থাই হবে যে, এই যে গতকাল যেটা দেখলাম যে, যেই অবস্থাটা আমরা দেখলাম গতকাল ৭-৮ লাখ মানুষ দেখতেছে একটা খুনিকে বিজয়ী বীরের বেশে তাকে করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। খুনটাকে একটা পুরা পরিবারকে খুন করে ফেলাটা সেলিব্রেট করা হচ্ছে। এরকমের পরিস্থিতি হওয়ারই কথা। এটা খুবই স্বাভাবিক বিষয়। আসাদ ভাই। অনেক ধন্যবাদ আসিফ ভাই। আমরা দেখেছি শেখ হাসিনা যে এই যে কওমি মাদ্রাসা বা অনেকগুলো ব্যক্তিদেরকে তিনি অর্থ বা বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন এবং তারা নিমক হারামি করেছে। অর্থাৎ নিমক খেয়ে নাস্তিকদেরকে কোনো সরকারই পছন্দ করবে না। কারণ আমরা তো স্বাধীনভাবে কথা বলার জন্যই আমাদের সকল সাধনা বা শ্রম। এখন কারোর কাছে তো আমাদের চিন্তা বর্গা দেব না। সুতরাং আমাদেরকে কেউ আ ওইভাবে পছন্দও করবে না, আপন ভাববে না। কারণ আমাদের তাদের দেওয়ার কিছু নাই। তাদের দালালি আমরা করব না। কিন্তু যারা দালালি করল, তারা যে এই যে ইসলামপন্থীরা যে বেঈমান, নিমক হারাম সেটার প্রমাণ কিন্তু শেখ হাসিনা। এত কিছু দিলেন, রেলের জমি, সনদ, টাকা-পয়সা গোপনে আন্ডার দ্য টেবল তা আমরা না দেখলেও বুঝতে পারি কি ঘটে। ওয়াজ মাহফিল করার জন্য খুল্লাম-খুল্লা অবস্থা। আজহারের মতো আম আ মানে আজহারিরা কত বড় বাটপার, একটা ভিডিও ছিল, আমি ওইটা এখন আর দেখাচ্ছি না। মানে একটা ভিডিওতে সে বঙ্গবন্ধুকে মানে বঙ্গবন্ধু আমাদের নেতা এরকম তিনি ঘোষণা করেছেন। মানে সেটা আবার কত গর্ব করে, মানে বঙ্গবন্ধু নেতা এটা মানে একদম মুগ্ধের মতো। তো তিনি আবার সেই এখন শেখ হাসিনার পতনের পর আ যে ধরনের প্রচারণা করছেন, যাই হোক এরা এটাই করবে। আমার কাছে মনে হয় তাদের কাছে আর কোন বিকল্প নাই। আসিফ মহিউদ্দিন ভাই, আপনার কয়েকটি গুণ আমাকে খুব মুগ্ধ করে। যেমন আপনি মাদ্রাসা বা ইসলামিক শিক্ষাক্রমের সাথে যুক্ত না থেকেও কোরআন হাদিস যে নিপুণভাবে ব্যাখ্যা করেন, যুক্তিতর্কে একজন আমাদের এই চিন্তার মানুষদের মধ্যে, অর্থাৎ প্রগতিশীলদের মধ্যে, নাস্তিকদের মধ্যে খুবই সমৃদ্ধ একজন মানুষ। আপনি বারবার এই কথাগুলো বলে এসছেন কিভাবে বিপদে না পড়ে, কারণ নাস্তিকরা তো আর, আমরা তো আর মোল্লাদের মতো না যে বড় হুজুর কি বলেন। কিন্তু ইশারাই কাফি বুদ্ধিমানের জন্য। আপনি যদি একটু সতর্ক করেন, কারণ আমাদের প্রতিকূল অবস্থা, আমাদের চতুর্দিকে বিপদ। এই কথাগুলো যদি আবার একটু মনে করে দেন ২০২৫ এর জন্য, যে যারা আসলে এই ধর্মীয় বেড়াজাল থেকে বের হয়ে আছেন, তারা কিভাবে সাবধানে থাকতে পারেন এই ইসলামিক সন্ত্রাসবাদীদের কাছ থেকে? এই জিনিসটা আমি মানে প্রায় জি, প্রতিদিনই আমার অনেকবার বারবার, বলেছেন। জি। বারবার মনে করিয়ে দিতে হয়। কিন্তু আবারও মনে করিয়ে দিতেই হবে। কারণ এই জিনিসটা বারবার আমরা দেখেছি যে কিছুদিন আগে একজন যুক্ত হয়ে বলছিলেন যে উনি মানে আমাদের লাইভ বা আমাদের লেখালেখি পড়েন। পড়ে উনার মাথায় বেশ কিছু প্রশ্ন জাগ্রত হইছে। উনি সেই প্রশ্নগুলো একজন হুজুরকে করেছিলেন। এবং হুজুরকে করার সাথে, সাথে হুজুর এত ক্ষিপ্ত হয়ে গেল যে সে এখন, এবং মসজিদ থেকে নাকি তাকে ঘোষণাও দেওয়া হইছে যে এই ব্যক্তি নাস্তিকদের মতো প্রশ্ন করে। হুম? এই ব্যক্তি, এবং সেই ব্যক্তি এখন বাসা থেকে পালায় আছে এবং বাসায় সে ফেরত যেতে পারছে না। কারণ এলাকায় সবাই জেনে গেছে যে সে নাস্তিকদের মতো প্রশ্ন করে। কিন্তু তার যে প্রশ্নগুলা ছিল খুবই সহজ প্রশ্ন ছিল। যেই প্রশ্নগুলার জন্য তো মানে এই ধরনের ঘটনা ঘটার কথা না। এখন যেই মোল্লা বা যেই হুজুর তাকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, অ সেও যে খুব বেশি কিছু জানে সেটাও আমার মনে হয় নাই। কারণ নাহলে এই কোয়েশ্চেন গুলার উত্তর খুব সহজেই দেয়া যেত। এখন এই যে তারা যে ক্ষিপ্ত হয়ে যায়, তারা যে ছোট একটা প্রশ্ন শুনলেই তারা ক্ষিপ্ত হয়ে যায়। তারা কোন ধরনের কোন প্রশ্নের সম্মুখীনই হতে চায় না। কোন চ্যালেঞ্জের সম্মুখীনই হতে চায় না। এই যে ধর্ম যারা ব্যবসা করে বা ধর্মের সাথে যারা যুক্ত, তারা বিন্দুমাত্র কোনো চ্যালেঞ্জ সহ্য করতে পারে না। কোথাও যদি দেখে তাদের কাছে মনে হয় একটু চ্যালেঞ্জ করা হচ্ছে, তখনই তাদের বুকে ধড়ফড় করা শুরু করে এবং তারা মনে করে তাদের ধর্মটা বোধহয় নষ্ট হয়ে গেল। তাদের ধর্মটা বোধহয় শেষ হয়ে গেল। আরে কোথায় কোন নাস্তিক কি বলছে তাতে তো তোমার ধর্ম শেষ হচ্ছে না। তুমি তোমার ধর্ম পালন করো। কিন্তু একটু চিন্তা করে করো এবং তোমাদের যে বইগুলা আছে সেই বইগুলা একটু পড়ো। নিজেদের বইগুলা নিজেরাই পড়ো। একটু কোরআন হাদিস নিজেরাই পড়ো। তাফসীরগুলা নিজেরাই পড়ো। আমরা তো এই জিনিসগুলাই সবসময় তাদেরকে বলি। কিন্তু এইখানে যে সমস্যাটা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকে আ এই ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গায় গিয়ে করতে গিয়ে একটা বড় বিপদের মধ্যে পড়ে যান। তারা নিজেদের নিরাপত্তা, এবং এখানে শুধুমাত্র কিন্তু আপনারা যারা এই কাজগুলা করেন তাদেরকে সাবধান করার জন্য বলছি যে আপনি কিন্তু শুধুমাত্র নিজের জীবনকে বিপন্ন করছেন না, আপনার পরিবারের জীবনকেও বিপন্ন করছেন। আপনার যেই মোল্লা হুজুররা আপনাকে টার্গেট করছে তারা কিন্তু আপনার পরিবারকেও টার্গেট করবে। এই কারণে আমরা সবসময় বলি যে ধর্ম নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের মাথায়, অবশ্যই প্রশ্ন মানুষের মাথায় জাগবে। এটাকে তো কেউ থামায় রাখতে পারবে না। মানুষের চিন্তা, মানুষের প্রশ্ন এগুলো জাগবেই মানুষের মধ্যে। যেমন ধরেন ইব্রাহিম কেন তার ছেলেকে কোরবানি দিতে গেল? সে কেমন বাবা যে সে মানে তার ছেলেকে কোরবানি দিতে গেছে? বা শয়তান এবং আদমের যে গল্প, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আসবে। এই পৌরাণিক যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে প্রচুর সংখ্যক প্রশ্ন ছোটবেলা থেকেই মানুষের মাথায় জাগ্রত হবে এবং একদম বয়স্ক হওয়া পর্যন্ত এই প্রশ্নগুলো মানুষের মাথায় ঘুরপাক খাবে। এইগুলা প্রশ্নগুলো আপনারা করবেন, কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে করতে হবে। নিজেদের আইডেন্টিটি আপনারা প্রকাশ করবেন না, এমন জায়গায় প্রকাশ করবেন না। হয়তো আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এই যে এই ঘটনা আমার সাথেও ঘটেছে। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তাকে আমি কয়েকটা জিনিস দেখিয়ে, কয়েকটা হাদিস দেখিয়েছিলাম যে এখানে এই হাদিসে এটা লেখা আছে, দেখো এটা। এই যে নবী যে তার দাসীর সাথে এটা করত এবং সেখানে যে একটা বাচ্চা হয়েছে ইব্রাহিম, সেই হাদিসটা আমি দেখানোর পরে হাদিস দেখে সে ক্ষেপে গেছে। হাদিস দেখে সে আমাকে খুন করবে এখন। ভাই আমি তো কিছু বলিও নাই তাকে যে এটার ভিতরে কি আছে না আছে। আমি জাস্ট বলেছিলাম যে এই বইয়ের এই পাতাটায় একটা হাদিস আছে। এই নম্বর হাদিসটা একটু পড়ে দেখো। এখানে কি লেখা আছে।
এবং সে এই হাদিসটা পড়ার পরে আমাকে মারার জন্য সে মানে পাগল হয়ে গেছে যে আমাকে সে এখন মারতে হবে। কারণ এই হাদিসটা আমি কেন তাকে বললাম? এটা সে কেন জানলো? এটা সে কেন তার মাথায় ঢুকলো? এখন আপনার ঘনিষ্ঠ বন্ধু এমনকি আপনার ভাই হলেও এই ধর্ম এমনই একটা ভয়ংকর ব্যাপার এবং এত একটা ব্যাপার যে এটা যখন মানুষের মাথায় চারা দিয়ে ওঠে, তখন মানুষের আর কোন যুক্তি, বুদ্ধি, বিবেক, বিবেচনা কিচ্ছু কাজ করে না। তখন একদম মানে জন্তু জানোয়ারের মতো, পিশাচের মতো হয়ে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলতে পারে। এই জিনিসটাই আমরা সবসময় বলি যে ধর্ম এই অন্ধবিশ্বাসটা এত ভয়ংকর, যখন এটা মাথায় চারা দিয়ে ওঠে তখন কিন্তু আপনার নিজের আপন ভাইও আপনাকে হয়তো মেরে ফেলতে পারে। হুম? আপনার নবীর ইজ্জত রক্ষা করতে হবে, ইসলামের ইজ্জত রক্ষা করতে হবে। এই মানে জোশে সে আপনাকেও খুন করে ফেলতে পারে। আপনি হয়তো একটা সিম্পল কোয়েশ্চেন করেছেন যে এটা কেন হইল? এখন এটার জন্য যেটা আপনাদের করতে হবে যে নিজেদের পরিচয়টা গোপন রাখতে হবে। আপনাদের প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা Facebook এ, YouTube এ আপনারা ছদ্মনামে আইডি তৈরি করেন এবং সেটা দিয়ে আপনারা প্রশ্ন করেন। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আমাদের বিভিন্ন পেজ আছে। সেখানে আপনারা আলাপ আলোচনা করেন, প্রশ্ন করেন। ছদ্মনামে আপনারা যুক্ত হয়ে কথা বলেন। সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আসল পরিচয় দিয়ে আপনারা কখনো এই কাজগুলা করবেন না বা কোথাও গিয়ে প্রশ্ন করতে যাবেন না। কারণ এটাতে আপনারা টার্গেটের মধ্যে পড়ে যাবেন। আমরা এমনিতেই বিপদের মধ্যে থাকি। আমাদের অনেক ব্লগার ইতিমধ্যে হত্যা করা হয়েছে। এই জিহাদ আমাদের কখনো করতে হবে না। নাস্তিকতাবাদী জিহাদ আমাদের কখনো করতে হবে না যে আমরা রাস্তায় বের হয়ে এখন নাস্তিকতাবাদী জিহাদ করব। না, জিহাদ আমাদের জন্য না। আমরা চিন্তার কাজ করি, আমরা বুদ্ধির কাজ করি যেটা হচ্ছে আমাদের অস্ত্র হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণ। এইগুলা হচ্ছে আমাদের অস্ত্র। আমরা কখনো মারামারিতে যাব না, আমরা কখনো ফাইটে যাব না। প্রকাশ্যে আমাদের কারো সাথে কনফ্লিক্ট তৈরি হয় এমন কিছুর ভিতরে আমরা যাব না। আমরা শুধুমাত্র আমাদের লেখালেখি, চিন্তা, গবেষণা, পড়ালেখা এগুলোর ভিতরে যেন আমরা আমাদের এই কাজগুলাকে সীমাবদ্ধ রাখতে পারি। সেটাই হচ্ছে আমাদের যে দর্শক আছে, আসাদের যে দর্শক আছে তাদের সবাইকে আমি এই অনুরোধটা করতে চাই। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। এই আপনার এই কথাগুলোর বাস্তবতা একটু দর্শকদের মনে করিয়ে দেব। যেমন আপনারা কাদেরকে আ বিতর্কের প্রতিপক্ষ ভাবেন, যারা বিতর্কে আসতে ভয় পায়। বাংলাদেশের যারা মোল্লা মুন্সিরা মাঠ গরম করে রাখে, দাবি করে লাখ, লাখ মানুষ তাদের ওয়াজ মাহফিলে যায়। তাদেরকে বহুবার চ্যালেঞ্জ করা হয়েছিল। আসিফ মহিউদ্দিন ভাইয়ের একটা ফোন কল শুনেছিলাম যে মাতুব্বর আজাদ অভিজিৎ তিনি ফোন করছিলেন বিভিন্ন মাওলানাদেরকে। তারা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছেন। তাদের সেই সাহসটুকু নাই। আবার যারা কিছুদিন আগেও বিতর্ক করছিলেন মুশফিক মিনাটিনা সহ অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছেন। তাদের সেই যোগ্যতাই নাই। তাদের যে ওস্তাদ সেই ১৪০০ বছর আগে সেও মানুষকে গুপ্তঘাতক পাঠিয়ে হত্যা করিয়েছেন তার সমালোচকদের। কারণ তাদের সেই যোগ্যতাই নাই যে প্রতিপক্ষকে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে পরাজিত করা। সুতরাং তারা তো কোপ দেবে। এখন আপনি কোপ দেওয়া ব্যক্তিদের সাথে নিজের আইডেন্টিটি সামনে রেখে যদি মনে করেন এটা বীরত্ব, তাহলে এটা বোকামি হবে। এবং তাদের যারা হালের যারা খুবই পরিচিত তারা কত বড় দ্বিচারী বাটপার আমরা একটু দেখেই লাইভটা শেষ করতে চাই। স্বাধীনতার স্থপতি ২-৩টা একটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছে নাই? আমার নেতা আমাদেরকে ইনশাআল্লাহ শিখাই গেছে, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য ইনশাআল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাআল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। বঙ্গবন্ধুকে নেতা মানা এই লোক এখন তার চরিত্র কি আপনারা নিশ্চয়ই ২০২৫ এসে জানেন কি মানে তারা কিভাবে ওয়াজ ব্যবসা পকেট গরম করার জন্য এই কথাবার্তাগুলো বলেছে। বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বললে তো আওয়ামী লীগ শেখ হাসিনা গদগদ। এবং তার বর্তমানে ফিজ হচ্ছে মানে একটা ওয়াজ মাহফিলে যায় ৭ লক্ষ টাকা। এবং তারা বিদেশে গিয়েও কিভাবে টাকা পাচার করে, বাংলাদেশ থেকে টাকা পাচারের অভিযোগে সে পালিয়ে গেছিল মালয়েশিয়াতে। তারা এখন আপনাদের নেতা, দ্বিচারী ব্যক্তিরা নেতা আপনাদের হবে, আপনাদের যোগ্যতা উঠে আসবে। মামুনুলকে দেখি ডক্টর ইউনূস সাহেব একটা থিওরি দিয়েছেন, অ্যাডাম স্মিথ থেকে নিয়ে সুদখোর মহাজন পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। বর্তমানে সে ইউনূসের খুব প্রিয়, একটু আগে যে সুদখোর বলে গালাগালি করলো। তো এরা বাংলার দিন শেষ, বাংলাদেশ নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই? নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার, নিরর্থক চিৎকার। নারার আরেকটি অর্থ আছে, খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বানকে নারা বলে। আরো বিশ্রী, আরো নিকৃষ্ট। লিল্লাহি তাকবীর বলবো, নারায়ে তাকবীর বলবো না। আল্লাহ হেফাজত করুন। আচ্ছা দেখেন তো এই ব্যক্তিরা ডারউইনের তত্ত্ব বিবর্তন নিয়ে বানর বলে বকাঝকা করে অনেককেই। এবং আপনারা তাদের অনুসারীদের দেখেন, এখন আমরা কাউকে বানর মানুষ কিছুই বলতে চাই না, কিন্তু আমাদের যখন এগুলো শুনতে হয় তখন খুব খারাপই লাগে। বলা হয় সাহাবাগীরা গোসল করে না। এখন এই গোসল করা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মানে তারা কি বোঝে এবং তাদের যে আচরণ এগুলো আসলে আপনারা বিবেচনা করেন। আমরা শুধু এই আজকের ২০২৫-এর একদম শুরুর দিকে আসিফ মহিউদ্দিন ভাইকে আমরা পেয়েছি এবং আমরা জানলাম আসলে তাদের অবস্থা কি।
তারা কি চায়, তারা কি বলে, এই তো এই গোত্রের কাছ থেকে আমরা মানে যাদের ওস্তাদরা, এই যে যাদের দেখলেন আজহারি, মামুনুল হক, এরাই তো তাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। তারা যে দ্বিচারী সেটা আপনারা শুনলেন। আবার তারা বিবর্তন তত্ত্বকে বান্দরের অনুসারী বলে। তারা কিভাবে লটকে আমি এভাবে পারব না অন্ততপক্ষে। তো এই জিনিসগুলোই তাদের, এবং কেউ তাদের থামাচ্ছে না। এটা তাদের মানে ধর্মজ্ঞানের একটা অংশ। তবু তাদের জন্য শুভকামনা করি। এই নতুন বছর ২০২৫ সুন্দর হোক। আসিফ মহিউদ্দিন ভাই, অনেক ধন্যবাদ। আপনি আমাদের আপনার জ্ঞানগর্ভ থেকে আমাদের যা কিছু জানালেন, আমরা নিশ্চয়ই এটা থেকে আলোকিত হলাম। দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আপনাদের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। আসিফ ভাই, শেষ ২ একটা বক্তব্য দিয়ে যদি আমাদের লাইভটি শেষ করেন। অনেক ধন্যবাদ আসাদ। আপনাকে আপনি যেই অনুষ্ঠানগুলা করছেন সেই অনুষ্ঠানগুলা কয়েকটা আমি দেখেছি। খুবই চমৎকার হচ্ছে এবং আপনার যে ভিডিও সেটআপ সেটা তো অসাধারণ। সেটা তো অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে এবং যেভাবে আপনি এই লাইভগুলা কন্টিনিউ করছেন, রেগুলার কন্টিনিউ করছেন। আমি চাই যেন এটা রেগুলার কন্টিনিউ হয় এবং যেই মানুষেরা বিশেষ করে শেষ একটা কথা দিয়ে শেষ করি যে বাংলাদেশে যে সংখ্যালঘু যে মানুষদের উপর যে নির্যাতনটা চলছে, এটা অ্যাড্রেস করাটা আমি ভুলে গিয়েছিলাম। এটা অ্যাড্রেসটা করা উচিত ছিল। কিন্তু জি, এই প্লিজ। অ্যাড্রেস করতে আমি ভুলে গেছিলাম যে বাংলাদেশে এখনো যেটা ভারতীয় মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে আমি সেটার কথা বলছি না। ভারতীয় মিডিয়াতে অবশ্যই কিছু অতিরঞ্জিত জিনিস দেখানো হচ্ছে, সেটা সত্য। কিন্তু তারপরেও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নানা ধরনের নির্যাতন চলছে এবং যারা বিভিন্ন ধরনের মানুষ, যারা বাউল, যারা গান গায়, অনেকের উপরে নানা ধরনের নির্যাতন চলছে। আপনারা যদি সবাই একতাবদ্ধ হন তাহলে কিন্তু আমরা ধীরে, ধীরে এই জিনিসগুলাকে মোকাবেলা করতে পারবো। আমরা যখন আলাদা, আলাদা তখন এই জিনিসগুলা আমাদের উপরে অনেক ভয়ংকর হয়ে উঠবে। আমরা যদি একতাবদ্ধ হই তাহলে আমরা এগুলোর মোকাবিলা করতে পারবো। নতুন বছর সবার জন্য সুন্দর হোক। আসাদ, আপনার জন্য নতুন বছরের অনেক শুভকামনা রইলো এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। আপনার কাছ থেকে প্রশংসা পাওয়াটাও খুব আনন্দের। অবশ্যই আমি এটাতে অনেক বেশি অনুপ্রাণিত হলাম। দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি। বাংলাদেশের দর্শকদের